চলুন ঘটনায় চলে যাই। পিয়াল ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত একজন গাছ ব্যবসায়ীর কাছ থেকে উনি সংগ্রহ করেছিলেন, যিনি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গাছ সংগ্রহ করেন। আর ওনার বেশ বড় বড় ট্রলার রয়েছে, যেগুলোকে অনেকে কার্গো বলেন। কার্গো তো অনেক বড় হয়, আবার ছোট ছোট ট্রলার রয়েছে, মাঝের একটা ট্রলার রয়েছে, আবার বেশ বড় আকারের জাহাজও রয়েছে, যেগুলো সাধারণত অনেক গাছ একসাথে লোড দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। তো এভাবেই বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে উনি গাছ সংগ্রহ করেন। তো ওনার নাম হচ্ছে মোবারক। ওনার আরও বড় নাম আছে, তবে সংক্ষিপ্ত নাম আমরা বলছি সঙ্গত কারণে। মোবারক কাকাকে এই পিয়াল ভাই চিনতেন, আর সেই চেনার সূত্র ধরেই মূলত ঘটনাটি সংগ্রহ করা। চলুন কিভাবে ঘটনা সংগ্রহ করেছেন পিয়াল ভাইয়ের ভাষায় আমরা সেটি উপস্থাপন করছি। বলছেন পিয়াল ভাই, মোবারক কাকা আমাকে চিনতেন, অনেকদিন ধরেই আমাদের এলাকায় আসেন, তাই দেখাশোনা হতে হতে বেশ ভালোই সম্পর্ক হয়েছে তার সাথে। মোবারক কাকা যে ফ্রি আছেন এটা দেখতে পেয়ে আমি কাকার জাহাজে যাই আর তার সাথে কুশল বিনিময় করে তার কাছে গিয়ে বসি। আমার উদ্দেশ্য ছিল কাকার কাছ থেকে এই জাহাজ নদী সম্পর্কিত কোনো ঘটনা পাওয়া যায় কিনা তা জানা এবং শোনা। আর আমার নিজের কাছেও জাহাজ, নদী এসবের ঘটনা খুবই ভালো লাগে। বেশ ভালোভাবেই মোবারক কাকাকে ধরলাম। মোবারক কাকাকে আমার এই বিষয় জানার ইচ্ছা প্রকাশ করতেই উনি হেসে বললেন, না বাবা, আমার কাছে এমন কোনো ঘটনা নেই যে তোমাকে বলবো। আমার কাছে মনে হলো মোবারক কাকা কিছু একটা লুকানোর চেষ্টা করছেন, যেটা তার চোখে মুখে প্রকাশ পায়। আমি নিজেও ওই দিন মোবারক কাকার মধ্যে কেমন যেন একটা ভয় লক্ষ্য করলাম, মনে হলো উনি কিছু লুকাতে চাচ্ছেন। আমি মোবারক কাকাকে বুঝিয়ে বলি আপনাদের হরওয়াল সম্পর্কে, আর ঘটনাটি যে এখানে শেয়ার করব তাও জানাই। তাকে অনুরোধ করে বলি যে কাকা, যদি কোনো ঘটনা জানেন তাহলে তো বলেন, আপনার সাথেই যে ঘটতে হবে বিষয়টা এরকম না, আপনার সাথে না ঘটলেও হবে, আপনার জানা হলেও হবে। বেশ ভালো করেই ধরলাম তখন মোবারক কাকাকে। এরপর মোবারক কাকা বলেন, আচ্ছা শোনো, আমি বলবো কিন্তু আমার বিস্তারিত পরিচয় দিও না, কারণ অনেকেই আসলে বিস্তারিত পরিচয় প্রকাশিত হোক এটা চান না। তবে এতটুকু বলছি যে মোবারক কাকার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার কোনো একটা জায়গায়। তো যাই হোক, মোবারক কাকা কুয়েত থেকে দেশে ফিরেছেন 5 মাস হয়েছে। দেশে ফিরে উনি তার প্রতিবেশী বা বন্ধুদের গাছের আড়ত দেখে আর এই ব্যবসা বেশ লাভজনক এটা বোঝার পর চিন্তা করেন যে উনি আর বিদেশে যাবেন না, দেশেই এই গাছের ব্যবসা করবেন। পিরোজপুরের স্বরূপকাঠি খুবই নামকরা এই গাছের আড়তের কারণে। এই স্বরূপকাঠির 85% মানুষ এই ব্যবসার সাথে জড়িত। মোবারক কাকাও এই ব্যবসার সাথে পরিচিত। প্রথম দিকে উনিও ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু মূলধন না থাকায় উনি স্থির করেন যে উনি বিদেশ চলে যাবেন। আর বিদেশ থেকে কিছু টাকা পয়সা যখন উনি উপার্জন করেন, এরপর দেশে আসার পর আর বিদেশে না গিয়ে তার চেনা জানা এই গাছের ব্যবসাতেই মন দেবেন বলে মনস্থির করেন। যেমন ভাবা তেমন কাজ, মোবারক কাকা বিদেশ না গিয়ে পুরোদস্তুর গাছ ব্যবসায়ী হয়ে যান। তখন তার বয়স কম, প্রায় মধ্যবয়স্ক আর কি। তার ছেলেরাও বেশ বড়, তাই এক ছেলেকে বিদেশ পাঠান আর ছোট ছেলেকে নিয়ে ব্যবসা শুরু করেন। মোবারক কাকা প্রায় গাছ কেনার জন্য জাহাজ নিয়ে 4 থেকে 5 দিনের জন্য অনেক জায়গায় যেতেন, আর তার ছেলে আড়ত সামলাতেন। এভাবেই তাদের ব্যবসা 3 দিন ভালোই বড় হচ্ছিল। গাছের চাহিদা বাড়ছে, কিন্তু গ্রামে ঘুরে তার গাছের চাহিদা যতটা আসলে ছিল তা পূরণ হতো না। তাই উনি প্রায়ই বেশ বড় একটা ট্রলার আর 2 বা 3 জন লেবার নিয়ে 7 থেকে 8 দিনের জন্য গাছ খুঁজে কেনার জন্য বের হতেন। গাছ মোটামুটি পাওয়া যেত, কিন্তু কখনো কম আবার কখনো বেশি। এখন নিশ্চিতভাবে যেহেতু বলা যায় না, এই জন্য খুব বেশি লেবার উনি সাথে নিতে পারতেন না। আর যে ঘটনাটি আমরা বলবো এটা 90-এর দশকের ঘটনা। আর ওই আমলে মোবারক কাকার ব্যবসা ভালো থাকলেও তখন ছিল প্রথম দিকে, অর্থাৎ ওই সময়ে যখন শুরু করেছেন মোবারক কাকা তখন কিন্তু উনি মধ্যবয়স্ক। আর 90-এর দশকের
পর থেকে এখন কত বয়স নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পারছেন। তো উনি জাহাজে বা কার্গোতে গাছ কিনতে না গিয়ে বড় ট্রলার নিয়ে যাওয়া শুরু করেছিলেন। কারণ এখন তো উনি বড় জাহাজ নিয়ে যান, ওই সময় তো আসলে বড় ট্রলার নিয়ে যাওয়া বলতে বড় জাহাজের মতো যেই জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে যাওয়া, এগুলো তো বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার আর কি। যদি সেই পরিমাণ গাছ না পাওয়া যেত তাহলে তো অনেক ব্যয় হয়ে যায়, আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যায়। এই জন্য শুরুর দিকে উনি ট্রলার নিয়ে বের হতেন আর কি। 2-3 সপ্তাহ ধরে নদীতে থাকতে হতো। ট্রলারে অর্ধেক খরচ হতো, কার্গো নিয়ে যে খরচ ট্রলারে হয় তার অর্ধেক খরচ। সময়টা 1995 সালের 8ই আগস্ট। MV2P 08 নামের একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে সকাল সকাল মোবারক কাকা আর তার 2 জন লেবার, যাদের নাম এনায়েত আকন আর মৌজালি মিয়া, এনারা রওনা দেন। এই 2 জন মোবারক কাকার গাছের আড়তের নিজস্ব লেবার, আর এরা 2 জন মোবারক কাকার ছায়ার সঙ্গে এবং খুবই বিশ্বস্ত মানুষ। ওনারা যেদিন রওনা দিলেন ওই দিন বেশ সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি ছেড়ে ছেড়ে হচ্ছে। মোবারক কাকা সহ তার সাথে যে 3 জন আছে তার মধ্যে 2 জনের নাম তো বললাম, কিন্তু ট্রলার চালকের নামটা কাকা মনে করতে পারেন নাই। যাই হোক, মোবারক কাকা ও তার 2 জন লেবার এনায়েত এবং মৌজালি এরা ট্রলারের ছইয়ের মধ্যে বসে আছেন। বড় ট্রলারগুলোর ছই কিন্তু লোহার হয়ে থাকে, কারণ এই ছইয়ের উপর আবার ট্রলারের চালকের স্থান, যেখানে বসে চালক লম্বা একটা বাঁশের মতো কিছু একটা দিয়ে ট্রলারটিকে কন্ট্রোল করেন। ট্রলারটির মধ্যে ছিল একটা ওয়াশরুম, অর্ধেকটা ছই জায়গা জুড়ে ছিল একটা চৌকি বা খাট, আর বাকি অংশে ছিল চেয়ার টেবিল আর অন্যান্য কাজ করার জন্য কিছুটা স্পেস, আর চুলা বাইরেই ছিল। আর গন্তব্য ছিল সুন্দরবন। আমাদের ঘটনার এই অংশটা একটু স্পর্শকাতর, কারণ মোবারক কাকা গাছের চাহিদা পূরণের জন্য একটা অসাধু উপায় অবলম্বন করার চিন্তা করেছেন আর কি। তিনি তার চাহিদা মেটানোর জন্য সুন্দরবনের আশেপাশের এলাকার মানুষের সহায়তায় বনের গাছ কেটে আনার কথা ভাবছিলেন। যদিও শেষ পর্যন্ত তার এই ইচ্ছা পূরণ হয়নি। ওনার বাড়ি পিরোজপুর জেলায়, আর সুন্দরবন তো বাগেরহাট জেলার কাছাকাছি, তাই তার এই বিষয় নিয়ে খুব বেশি বেগ পেতে হয়নি। উনি নিজেও সুন্দরবনের এই এলাকা চিনতেন। যাই হোক, মোবারক কাকার সাথে গাছ কাটার যন্ত্রপাতিও ছিল, এগুলো নিয়েই বের হতেন। গাছ কিনবেন, কাটবেন, তারপর এগুলো আবার ট্রলারে ভর্তি করবেন, নিয়ে আসবেন আড়ত পর্যন্ত, এটাই তো কাজ। যন্ত্রপাতির সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। তো উনি সুন্দরবনের আশেপাশের একটা এলাকায় আস্তানাও ঠিক করে ফেলেছিলেন। স্থানটি হচ্ছে খুলনা জেলার নাম করা একটা হোটেল। হোটেলটির নাম আমরা বলছি না, তবে হোটেলটি যে এলাকায় অবস্থিত ওই এলাকার নামটা ওই হোটেলের নামই হয়েছে। এই হোটেলের মালিক তার হোটেলে আসা বিদেশি পর্যটক বা দেশের নামি দামি মানুষ যখন তার হোটেলে আসলে অতিথি হয়ে আসবে তাদের জন্য একটা প্যাকেজ করেন আর কি। যাদের ইচ্ছা আছে সুন্দরবন দেখার বা শহরের কোলাহলের বাইরে কিছুদিন থাকার বা পিকনিক করার, তাদের জন্য সুন্দরবনের অপর পাশে জাস্ট একটা ছোট খালের এক পাশে সুন্দরবন আর অন্য পাশে কয়রা উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানে যেখান থেকে সুন্দরবনের দূরত্ব মাত্র ছোট্ট একটা খাল আর কি। তো এরকম জায়গায় উনি বেশ কিছু আয়োজন করেন। তো খালটির এক পাশে বন আর ঠিক তার অন্য পাশে 3 তলা বিশিষ্ট একটা বিশাল রিসোর্ট তৈরি করেছিল ওই হোটেলের মালিক। এটা বানানোর পরে প্রায়ই এখানে লোকজনের ছোট ছোট দল বেড়াতে আসতো, কিন্তু অজানা কোনো কারণে তারা একদিনও সেখানে থাকতে পারতো না। আর 1 বছর পরই হোটেল পক্ষ এই রিসোর্ট বন্ধ করে দেয়। ওই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, তাই মোবারক কাকা যে কোনো উপায়ে ওই রিসোর্টে থাকার ব্যবস্থা করেন, আর এখানে থেকেই উনি তার কাজ পরিচালনা করতে চান। সেখানে তার জন্য অনেক সুবিধা ছিল, পাশেই বন আর নদীও আছে, তাই তার যে উদ্দেশ্য ছিল তাতে এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। আর এটা এমন প্রত্যন্ত এলাকা যে কারো খবর রাখানো আসলে অবকাশ নাই, কে কার খবর রাখবে, এই জন্য কারো খবর রাখার অবকাশ নাই। যাই হোক, মোবারক কাকা ওই জায়গায় পৌঁছেও যান, একদম উপরের তলায় থাকার বন্দোবস্ত করেন। মোবারক কাকা সহ তার দলের প্রায় সকলেই ধূমপান করতেন, আর সন্ধ্যা হতেই আশেপাশের এলাকা একদম নিস্তব্ধ হয়ে যেত। ওই রিসোর্টে তখন ইলেকট্রিসিটি ছিল না, তাই তারা হারিকেন ব্যবহার করতেন।
প্রথম রাত্রে মোবারক কাকা সহ তার দুইজন যেই সঙ্গী আর যে মাঝি ওনারা ছিলেন, তারা 3 তলার বারান্দায় বসে গল্প করছেন আর প্ল্যান করছেন। এমন সময় মোবারক কাকা দেখতে পান ঠিক নদীর অপর পাশে বনের দিকের নদীর ভেতরে হঠাৎ একটা আগুনের গোল কুণ্ডুলি এসে পড়েছে, আর ওই জিনিসটা জ্বলজ্বল করছে আর মাছ ধরছে। মোবারক কাকা আর ওনার সঙ্গী এনায়েত আর মোজালিকে বিষয়টা দেখান। তাদের সাথে মাঝিও ছিল, তারা সবাই গ্রামের মানুষ, তারা কিন্তু এই বিষয়টা জানতেন। তারা সবাই বলেন যে আরে ও কিছু না, এরা হচ্ছে ফড়িং পোড়া, এদের কাজ হচ্ছে মাছ খাওয়া। নামটা হচ্ছে ফড়িং পোড়া বলেন এই দুজন। এরা নাকি খালে বিলে বসে মাছ ধরে, আর ফসলের জমিতে পানি ওঠার পর যখন সেখানে মাছ চলে আসে তখন রাত্রে ফসলের জমিতেও নাকি এদের দেখা যায়। তারা মানুষকে পথ ভুলিয়ে দেয়, আর মাঝে মাঝে নাকি মানুষকে ফজরের আজান না দেওয়া পর্যন্ত ঘোরাতে থাকে। বিভিন্ন এলাকায় এদের নাম কানাভুলো, কানাহুলো, কানাহুলা এরকম বলে, আর এই এলাকায় ফড়িং পোড়া বলে। তাই এসবই বলা বলি করছেন তারা 4 জন। আর তারা এই বিষয়টা নিয়ে তেমন কিছু ভাবেনও নাই। ওই দিন বেশ রাত করে তারা ঘুমিয়েছিলেন, কিন্তু মোবারক কাকা ওই গেস্ট হাউসে বেশ অস্বস্তিতে ছিলেন। তার কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি ফিল হচ্ছিল। উনি এটা মনের ভুলই মনে করেন। যাই হোক, মাঝরাত্রে মোবারক কাকা ওনার যে আর একজন সঙ্গী নিয়ে এসেছিলেন যার নাম এনায়েত, এই এনায়েতের ঘুম ভেঙে যায়, কারণ উনি অনুভব করেন কেউ যেন তার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। এনায়েত ভেবেছেন হয়তোবা সাপটাপ হবে, তাই ওনার মাথার পাশে রাখা হারিকেনটা, যেটার আলোটা কমানো ছিল, ওই হারিকেনের আলোটা উনি বাড়িয়ে দেন। তবে হারিকেনের আলোয় উনি কিছুই দেখতে পান না। খোঁজাখুঁজি করে যখন কিছুই পেলেন না, উনি আবারও ঘুমিয়ে পড়েছেন। এরপর কিছু হয়নি। সকাল হয়ে যায়, ওনারা দ্রুত ঘুম থেকে উঠে যান। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারা করেন। মোবারক কাকার আরও 2 জন সহযোগীরও আসার কথা ওখানে, যাদের বাড়ি ওই সুন্দরবনের আশেপাশের এলাকায়। কাকা অবশ্য তাদের নাম বলেন নাই। তাদের আসতে দেরি হচ্ছে দেখে মোবারক কাকা, এনায়েত আর মৌজালি এই 3 জন মিলে চিন্তা করেন যে তারা বনের আশেপাশে একটু ঘোরাঘুরি করবেন, আর কিভাবে কি করা যায় সেই ছক হাতে কলমে বুঝবেন। তাই ওনারা বের হবেন। জঙ্গলে ঢুকবেন না, কারণ বন্যপ্রাণীর ভয় আছে। খাওয়া দাওয়া শেষ করে সকাল সকালই ওনারা বের হয়ে যান, আর ট্রলারের মাঝিকে রান্না করার দায়িত্ব দিয়ে যান। বের হওয়ার পর ওই গেস্ট হাউসে মাঝি একলা হয়ে পড়েন। তো উনি রান্নার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় উনি খেয়াল করেন যে তার পেছনে কিছু একটা আছে। তো উনি তো ইট দিয়ে চুলা তৈরি করেছিলেন, তখন উনি এটা খেয়াল করেন যে উনি ভাবছিলেন যে রান্না করবে, তাই হয়তো বিড়াল বা কুকুর বা এরকম কিছু একটা আসছে, তো এরকমই চিন্তা করছেন। তো উনি এই বিষয়টা একটু অস্বাভাবিকভাবে নেন নাই শুরুর দিকে। ওই মাঝি ভাত, ডাল আর কি যেন একটা সবজি রান্না করছিলেন, আর এর মধ্যে অন্যান্য যে সহযোগী আসার কথা ছিল তারাও এসে পড়েছেন। মোবারক কাকা ওই গেস্ট হাউসের আশেপাশের এলাকায় উনি তো ঘোরাঘুরি করছেন, তো তাদের নিয়ে আসলে সময় নষ্ট করেন নাই, দ্রুত কাজে চলে গিয়েছিলেন। মাঝি রান্না বেশ তাড়াতাড়ি শেষ করে ফেলে। রান্না শেষে খাবার নিয়ে নিচ তলায় 3 তলায় চলে আসেন আর কি। আর সে খাবারগুলো তো ঢেকে রেখেছেন আর কি। খাবারগুলো ঢেকে মাঝি পাশের নদীতে গোসল করতে গিয়েছেন। গোসল করে চলেও আসেন। আর এদিকে মোবারক কাকা, এনায়েত, মৌজালি এবং আরও যে 2 জন লোক যারা পরে আসছিলেন আর কি, তো ওনারাও চলে আসেন। পাশের গ্রাম থেকে বেশ কিছু জেলের দল তাদের দেখতে পায়। তখন মোবারক কাকা বলেন, আমার বন্ধুর গেস্ট হাউসে এসেছি, আমি মধু সংগ্রহ করি, এই কাজ শেষ হলেই চলে যাব। এভাবেই তাদের বোঝায় আর কি মোবারক কাকা। সত্যি মোবারক কাকা প্রথম দিন জঙ্গলের মধ্যে থেকে আসার সময় বেশ ভালোই পরিমাণে মধু নিয়ে আসছিলেন। তারা নাকি একটা গাছ কেটেছে, ছোট একটা গাছ, যেটা নাকি মৌচাক ছিল। তারা সকলে গোসল করে এসে খাবার খাওয়ার জন্য রেডি হচ্ছেন। এমন সময় যখন খাবারের ঢাকনা ওঠানো হয় তখন সবাই অবাক, কারণ ভাতের মধ্যে যেন রক্ত। কোথা থেকে এমনটা হলো তা কেউই বুঝতে পারে না। যখন তারা সবজি আর ডালের ঢাকনা উঠায় তখন দেখে সবজির মধ্যে ধুলো বালি, আর ডালের মধ্যে মাছের আঁশ, কাঁচা আঁশে পরিপূর্ণ সেটা। এতে সবাই বেশ রাগ করে ওই মাছির উপর, কিন্তু মাঝি সকলকে বলে যে আমি কেন এমনটা করব, আমি নিজেও বুঝতে পারছি না কেন এমন হলো। সবকিছু বলার পর সবাই যখন বুঝতে পারে এটি কোনো দুষ্টু প্রাণীর কাজও হতে পারে,
তখন তাদের মধ্যে যিনি নতুন এসেছেন উনি বলেন যে দেখুন, এই বিল্ডিংটা অনেকদিন ধরে বন্ধ, এই জায়গাটা ভালো না, অন্য কোনো সমস্যা হতে পারে। এটা বলতেই মোবারক কাকা তাকে থামিয়ে দেন। উনি বলেন, ধুর, এগুলা বাজে কথা, আমরা এখানে এতজন আছি দিনের বেলায়, আরে বেটা দিনের বেলা কি এগুলো কিছু হয় নাকি? মোবারক কাকা এগুলো বললেও আসলে মোবারক কাকা নিজেও এই বিষয়টা কিন্তু নিয়ে চিন্তা করছেন, মনে মনে করছেন, কিন্তু প্রকাশ করছেন না ওই সময়ে। কারণ তার ব্যবসা ঠিক রাখার জন্য তো গাছের প্রয়োজন, আর এখানে আসতে আরো বেশ কিছুদিন তো লেগেছে, আরো বেশ কিছুদিন থাকতে হবে। তো এর মধ্যে তো টাকা পয়সা খরচ হয়েছে ভালোই, আসতে টাকা খরচ হয়েছে, এখানে থাকতে হবে, তার খরচ আছে, আবার যেতে হবে, এর একটা খরচ আছে। এখন যদি লেবাররা ভয়ে পেয়ে চলে যেতে চায় তখন মোবারক কাকা তো অনেক ক্ষতি হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না, এই আসা যাওয়া খাওয়া পুরো টাকাটাই জলে। তাই উনি একটু ভয় পেলেও কাউকে কিন্তু বুঝতে দেন নাই। মোবারক কাকার এমন কথায় তার সঙ্গী সাথীরা এটা নিয়ে আর কথা বাড়ালেন না। ওই দিন বিকেলে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, সাথে আবার বাজ পড়ার আওয়াজ। তাই উনি আর ওনার সঙ্গী সাথী যারা আছেন তারা কেউ আর জঙ্গলে যাওয়ার কথা ভাবলেন না। ওই দিন রাত্রে মোবারক কাকা আর তার দলের সবাই গেস্ট হাউসের 3 তলায় বসে তাস খেলছিলেন। এমন সময় তাদের একজন ওয়াশরুমে যাওয়ার জন্য নিচ তলায় আসেন। তাদের থাকার জন্য ওই গেস্ট হাউসের একটি রুম খোলা ছিল, আর বাকি সবগুলো রুম তালা মারা ছিল। তাই তাদের থাকার জন্য ওই রুমটা বাদে অন্য যে অংশগুলো এগুলো ব্যবহার করা যেত না। তবে রুমের সামনে যে বারান্দাগুলো ছিল, কমন বারান্দা তো করিডোরের মতো, এগুলো ব্যবহার করা যেত। এজন্য তাদের ওয়াশরুমে যাওয়ার দরকার হলে একটা সমস্যা হতো, সেটা হচ্ছে ট্রলারের যে ওয়াশরুম সেটা ব্যবহার করতে হতো। কারণ ওই সাইডের ওয়াশরুমগুলো দীর্ঘদিন ব্যবহার না করার কারণে সেগুলো ব্যবহারের অযোগ্য ছিল, আর ট্রলারটা একদম গেস্ট হাউসের সাথেই নদীতে বাঁধা থাকতো। এই জন্যই ওই 3 তলা থেকে নিচতলায় নামতে হতো। ওই ব্যক্তি যখন একা একা চলে যান, তারপর 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয়ে যায়, ফেরত আসে না। এটা দেখার পর উপর থেকে সবাই হাঁক ডাক দিতে থাকে, এই কি হইলো কি হইলো, আসো আসো উপরে আসো, এত সময় কি করো? কিন্তু তার কোনো সাড়া না পেয়ে তারা সকলেই নিচে ট্রলারের উপর যায়। দেখে যে এই লোকটা ওয়াশরুম পর্যন্ত যায় নাই, বা কাজ শেষে ফিরে আসার সময় ট্রলারের ডেকের উপর অজ্ঞান হয়ে সে পড়ে আছে। হতে পারে সে ওয়াশরুম পর্যন্ত যেতেই পারে নাই, অথবা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার সময় এই ঘটনা ঘটছে। এটা দেখে তারা দ্রুত তাকে গেস্ট হাউসের 3 তলায় নিয়ে আসেন এবং তার জ্ঞান ফেরানোর জন্য তারা চেষ্টা করতে থাকেন। বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে ঠিকই, কিন্তু সবাই লক্ষ্য করেন যে ওই ব্যক্তি খুবই ভয় পেয়েছে। কি হয়েছে তা জানতে চাইলে ব্যক্তিটা জানান যে উনি ওয়াশরুম থেকে বের হয়ে ফেরত আসবেন, এমন সময় উনি দেখতে পান যে মোবারক কাকা, এনায়েত, মৌজালি আর আকবর নামের একজন ব্যক্তি বসে আছেন ট্রলারের ছাদের উপর, তারাও তাস খেলছেন। তারা ওই ব্যক্তিকে ডেকে বলে যে আসো আসো, আমরা এখানে বসে তাস খেলবো। প্রথমে ওই ব্যক্তি ওদের কাছে যায় না, মানে যে ডাক দিয়েছে ওই ডাকে সাড়া দেয় না। সেই ব্যক্তিটা ডেকের উপর দাঁড়িয়ে বলে, আপনারা এখানে অন্ধকারে বসে আছেন কেন? আরে চাঁদের আলোতে কিভাবে বসে তাস খেলবেন? আপনারা নিচে আসলে তো আমরা একসাথেই তো তাস খেলতে পারতাম। আর আমি যে আসছি, আপনারা নিচে আসলে আমার সাথে আসলেন না কেন? আমি আসার পর আপনারা সবাই আসছেন এখানে, এই অন্ধকারের ভিতরে বসে তাস খেলবেন, ওদিকে বিদ্যুৎ পড়ার শব্দ হচ্ছে, বিজলি চমকাচ্ছে, এখানে আপনারা কি করেন? এইগুলো কিন্তু ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই তাদেরকে বলছিলেন, আর একটু একটু করে তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন, মানে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন আর কি। ট্রলারের ডেক থেকে ছাদ যে খুব বেশি উপরে তা কিন্তু নয়, লাফ দিয়ে উঠা যায়, হাত একটু উপরে দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করে আমরা সবাই লাফ দিয়ে উপরে উঠি না, ওই রকম আর কি। তো যাই হোক, তখন ওই যে উপরে যে মোবারক কাকা, এনায়েত, মৌজালি এবং আকবর নামে একজন আছেন আর কি, এদের মধ্যে থেকে একজন বলে ওঠে, আরে আসলাম, এমনি আসলাম, এখানকার তো সবকিছুই আমাদের, যেখানে মন চায় সেখানে বসে তাস খেলবো, তুমি আসো, কাছে আসো। তখন ওই লোকটা বলে, আচ্ছা আপনারা আসছেন, মাঝি কই, সে আসবে না? এই বলে 2 হাতে ভর দিয়ে লাফিয়ে উপরে উঠে তাদের কাছে ওই লোকটা চলে যায়, মানে কথা বলতে বলতে চলে যায়, অস্বাভাবিক কিছু মনে করে নাই। তো ওনারা তাকে বলছে
যে আরে মাঝি এখন আসবে না, সে খাবার দাবারের ব্যবস্থা করছে। তো ওই লোকটা যখন তাদের কাছে যায় তখন সে দেখে মোবারক কাকার হাত নাই, আর একজনের পা নাই, আর একজনের চোখ নাই, বিভৎস তাদের চেহারা। এরকম তো হওয়ার কথা না। লোকটা তার মুখের ভাষা হারিয়ে ফেলে। এগুলো দেখে সে আর 1-2 সেকেন্ড ওখানে দাঁড়িয়েছিল। এরপর দেখে যে নদীর ভেতর থেকে, পানির ভিতর থেকে আর কি, হুস করে কি যেন ভেসে উঠছে, আর সেটা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ট্রলারে লাফিয়ে উঠেছে। আর সেটা হচ্ছে ওই মাছি। আর এর মুখে মাছের আধা খাওয়া অংশ, আর সাথে কিছু মাছ আছে, 2 হাতে কয়েকটা মাছ আছে। তো সে তাদের দলের অন্যদের ওই মাছ দিয়ে বলে, খাও খাও, এগুলো খাও, আর ওই বেটাকে এখনই মেরে ফেলো। ওরা আমাদের জায়গা দখল করে বসেছে, আর আমরা এখানে বসে আছি। আহা, কি মজা না, ধর ওটারে ধর। তখন নাকি তাদের মধ্যে একজন বলে, আরে চুপ কর, দেখ ওরে কি করি। তখন তাদের মধ্যে থেকে মুবারক কাকারূপী সেই অবয়বটা তাকে একটা কাঁচা মাছ খেতে দেয়, আর বলে, শোন, এটা নে, খা, আর তোরা এখান থেকে চলে যা, না হলে একদম জানে মেরে ফেলবো। এই বলে ওই অবয়বটা তাকে জোর একটা ধাক্কা দিয়ে ছাদ থেকে ট্রলারে ডেকে ফেলে দেয়। ডেকে পড়েই ওই ব্যক্তিটা অজ্ঞান হয়ে যায়। তারপর তো মোবারক কাকারা এসে তাকে নিয়ে যায়, তার জ্ঞান ফেরায়। পুরো ঘটনাটা ওই লোকটা এইভাবে বলে আর কি। এই সমস্ত কথা শোনার পর মোবারক কাকার কিন্তু একটু ভয় হলো। উনি ওই দিন রাত্রে তার দল বলের সাথে আলোচনায় বসলো। মোবারক কাকা বললেন যে, দেখো, প্রথম দিনের ঘটনাটাই আমি বুঝতে পেরেছি এখানে কিছু একটা সমস্যা আছে। কিন্তু দেখো, আমি সবে ব্যবসা শুরু করেছি, আমার গাছের প্রয়োজন, না হলে তো আমার অনেক কাস্টমার নষ্ট হয়ে যাবে। অর্ডার আছে, অনেককে কথা দিয়ে রেখেছি। আর এই যে আসছি, ট্রলারের তেল পুড়েছে, খরচ হয়েছে, খাওয়া দাওয়া করছি, আবার যেতে তেল পুড়বে, আমার তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। এখন কি করি বলো? আমি তো সব কিছুই বুঝতেছি, কিন্তু আমার তো হাত পা বাঁধা। তোমরা যদি এখন ভয় পেয়ে আমার কাজ না উঠিয়ে দিয়ে চলে যাও, তাহলে তো আমি ভাই খুবই বিপদে পড়ে যাব। কারণ আমার সাথে তো তোমরাও জড়িত আছো, আমার উপার্জনের সাথে তো তোমাদের উপার্জনও জড়িত আছে। তখন এই যে ব্যক্তির সাথে ঘটনাটি ঘটেছে, ওই ব্যক্তিটা কোনোভাবেই এখানে থাকতে রাজি হয় না। সে অসম্মতি জানায় যে সে চলে যাবে, সে থাকবে না, কাজ করবে না। কিন্তু অন্য সবাই বলে যে যাই হোক, যা হওয়ার হয়েছে, মোবারক মিয়াকে এই কাজটা করে দিতেই হবে, তা না হলে তো আমাদেরও লস। মোবারক মিয়ার ইনকাম না হলে আমাদের ইনকাম কিভাবে হবে? আমাদের ইনকামও তো তার ইনকামের উপর নির্ভরশীল। এই জন্য আমাদের একটা উপায় বের করতেই হবে। তাই এরকমটাই তারা আলোচনা করেন আর কি ওই সময়। তো অনেক ভেবে ওনার সিদ্ধান্ত নেন যে এই গেস্ট হাউসে ওনারা থাকবেন না, তার ট্রলারেই থাকবেন। বনের মধ্যে ঘুরে ঘুরে কিছু গাছ নিয়ে চলে যাবেন, যাতে করে মানে মোটামুটি মোবারক মিয়ার খরচটা উঠে যায়। এই বিষয়ে সবাই একমত হলো। তবে ওই রাত্রেও তারা গেস্ট হাউসেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। কারণ সব কিছু গুছিয়ে তো ট্রলারে এই রাত্রে আসাটা সম্ভব না, কারণ ট্রলারে অনেক কিছু নিয়ে তো ওই গেস্ট হাউসে নিয়ে গেছেন আর কি। রাত্রে মোবারক কাকা ঘুমের মধ্যেই টের পান কেউ তাদের পাশে কথা বলছে। তারা বলছে, এদের সাহস তো অনেক, ওদের সাথে এর আগে যারা এসেছে তাদের মতো তুলে পানিতে ফেলবো। এই বিল্ডিংয়ের মালিক খুলনা থেকে 26 জন হুজুর এনে আমাদের তাড়ানোর জন্য চেষ্টা করেও পারেনি, আর এরা আসে আমাদের জায়গা দখল করে। এই বলে মোবারক কাকাকে প্রচন্ড জোরে মারে এক থাপ্পড় খেয়ে মোবারক কাকা ধর্মর করে উঠে বসছেন। মোবারক কাকা তার সাথীদের ঘুম থেকে তুলে বলে, আজকে রাতটা আর ঘুমাতে হবে না, জেগে থাকো। সব ঘটনা খুলে বলেন সবাইকে যে উনি শুয়ে শুয়ে ঘুমের ভিতরে এই ধরনের কথা শুনছেন, আর এরপরে থাপ্পড়টা খেয়েছেন। এই সমস্ত কথা শুনে তারা কেউই রাত্রে আর ভয়ে ঘুমায় না। পরের দিন সকাল হতে না হতেই তারা সব কিছু গুছিয়ে ট্রলারে চলে আসেন। ট্রলার স্টার্ট দেবেন, কিন্তু দেখেন কোনো এক অজানা কারণে ট্রলার চালু হচ্ছে না। আর সকালবেলা প্রায় সকলের গায়ে জ্বর এসেছে। আর প্রথম দিন যে ব্যক্তি ভয় পেয়েছিল সেই ব্যক্তি একটু বেশি অসুস্থ। বাধ্য হয়ে মোবারক কাকা ওই পাশের একটা মস্ত বড় মাছের ঘেট থেকে কিছু লোক ডেকে নিয়ে আসে। ডুব দিয়ে দেখতে বলেন ট্রলারের পাখায় কিছু আটকে গেছে কিনা। তারা মোবারক কাকার কথা মতো ডুব দেন, কিন্তু তারা
উঠে এসে বলে যে পাখা তো একদম ঠিক আছে। তখন ওই ঘের থেকে এক মুরব্বী লোক এসে বলেন, বাবা আসলে বলেন তো ঘটনাটা কি? আপনারা এখানে অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন নাকি? আমাদেরকে সত্যটা বলুন, তা না হলে তো আপনাদেরকে সাহায্য করতে পারবো না। তখন মোবারক কাকা সব ঘটনা তাদের কাছে খুলে বলেন। সব শুনে মোবারক কাকাকে ওই মুরব্বী বলেন যে, বাবা আপনারা করছেন কি? কিভাবে এখানে 2টি রাত আপনারা কাটালেন? এখানে কোনো মানুষ আসুক তা তারা পছন্দ করে না। সাহেব, অর্থাৎ ওই হোটেলের মালিক আর কি, সাহেব এখানে এত টাকা খরচ করেও তার ব্যবসা টিকাতে পারেনি। সে খুলনা শহর থেকে 26 জন আলেম নিয়ে এসে 7 দিন বসে প্রায় 500 বিঘার মতো জমির মধ্যে আমাদের ঘেরটে নিয়ে এই জায়গা সম্পূর্ণ বাঁধিয়েছে, অর্থাৎ বন্ধ করিয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এই গেস্ট হাউসে এমন এমন ঘটনা ঘটেছে যে মানুষ আর এই জায়গায় বেড়াতেও আসে না, আর আমাদের কেউই এখানে আসে না, গ্রামবাসী তো আসেই না। আর অনেক দিন ধরে পড়ে থাকতে থাকতে এই গেস্ট হাউসে এখন এই অশরীরীদের থাকার একদম উপযোগী জায়গা হয়ে গেছে। এই গেস্ট হাউসে আমরা ঘের থেকে রাতে অনেক ধরনের চিৎকার শুনতে পাই। অনেকেই এখানে অনেক কিছু দেখে, কিন্তু কেউ আসে না। তখন ওই মুরব্বী তাদের এক হুজুরকে নিয়ে আসতে বলেন, ট্রলারটিকে ঝাড়ফুঁক করে নিতে বলেন আর কি। মোবারক কাকা তার কথা মতো ওই আলেমকে দিয়ে ওই ট্রলারটিকে সহ তাদেরকে ঝাড়ফুঁক দেওয়ানোর ব্যবস্থা করতেই ওই ট্রলারটি চালু হয়ে যায়। মোবারক কাকারা ট্রলার চালু হতেই ওখানকার মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে ওই স্থান ত্যাগ করেন। তারা একটা নতুন পরিকল্পনা করেন যে আমরা এখান থেকে আর অল্প কিছু গাছ কাটবো, কিন্তু আমরা ট্রলার নিয়ে বেশি দূরে গিয়ে নোঙর ফেলবো। ট্রলার চালক আর ওই অসুস্থ ব্যক্তি ট্রলার থেকে আসলে রান্না করবে। আর মোবারক কাকা, এনায়েত, মৌজালি আর ওই যে আকবর নামে একটা লোক এই গেস্ট হাউসের আশেপাশের এলাকার কিছু গাছের মধ্যে সবচেয়ে বড় একটা সেগুন গাছ, যা তারা আগে দেখে রেখেছে, তা কাটার জন্য আসবে। আর সন্ধ্যা নামলে ওই ট্রলারটা তাদের আবার নিতে আসবে। এমন পরিকল্পনা করে তারা চলতে শুরু করে। যখন তাদের দেখা ওই সেগুন গাছের কাছে তারা আসেন, তখন মোবারক কাকা, এনায়েত, মৌজালি আর আকবর যন্ত্রপাতি নিয়ে ওখানে নেমে যায়, আর ট্রলারওয়ালা ওই ব্যক্তিকে নিয়ে অন্যত্র চলে যায়। মোবারক কাকারা ওই সেগুন গাছের কাছে গিয়ে গাছ কাটার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তাদের সকলেই কোন এক অজানা কারণে খুব দুর্বল হয়ে পড়ে। তারা সবাই অজ্ঞান হয়ে যায়। এরপর তাদের কিছু মনে নাই। ওদিকে ট্রলার চালক আর ওই অসুস্থ ব্যক্তি সন্ধ্যার পরপরই ওখানে আসে, কিন্তু কোথায় কোনো জনমানবের কোনো শব্দই তো পাওয়া যাচ্ছে না এখানে। তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাদের চোখ পড়ে মোবারক কাকা সহ বাকি 3 জনের দিকে। তাদের সাথে গাছ কাটার যে যন্ত্রপাতি ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ তাদের সাথে গাছ কাটার কোনো যন্ত্রপাতি নাই। আর তাদের দেখতেও কেমন যেন অদ্ভুত লাগছিল। কিন্তু যাই হোক, তারা ট্রলারে ওঠে আর ওই গেস্ট হাউসের দিকে যেতে বলে। ট্রলার চালক আর ওই ব্যক্তি তাদের বলে, তোমাদের যন্ত্রপাতি কোথায়? আর এই রাত্রে ওখানে ওই জায়গায় কেন যাব? তাদের নানা রকম বুঝিয়ে শুনিয়ে ওই গেস্ট হাউসের দিকেই যেতে বলে ওই 3 জন। যাই হোক, এক প্রকার নিরুপায় হয়েই তারা ওই গেস্ট হাউসে আবারও যায়। সেখানে পৌঁছে চালককে আর ওই অসুস্থ ব্যক্তিকে তারা সেই গেস্ট হাউসে নিয়ে যায়। রাত তখন প্রায় 9টা। তারা ওখানে পৌঁছে অবাক হয়ে যায়। সেই গেস্ট হাউসের দিকে তাকাতেই তারা দেখে গেস্ট হাউসটা যেন সেজে উঠেছে। চারদিকে প্রায় 10 ফুটের মতো লম্বা লম্বা মানুষ। তারা প্রায় 500-র উপরে বা এরকম কাছাকাছি সংখ্যার মানুষ দেখেছিল। তাদের প্রত্যেকজনই কিছু না কিছু কাজ করছে। তখন তারা মোবারক কাকাকে বলে, এখান থেকে চলুন, এখানে তো অনেক মানুষ। মোবারক কাকা তাকে বলে, কোনো সমস্যা নাই, তোমরা আসো। ওই অসুস্থ ব্যক্তি কিছুটা আন্দাজ করতে পেরে বলেন যে, না, আমরা ওখানে যেতে চাই না, প্রয়োজনে আপনারা যান, আমরা চলে যাব। তখন মোবারক কাকা অদ্ভুত রকমের একটা হাসি দিয়ে বলে, কোথায় যাবি? তোদের সাথীদের নিয়ে যাবি না? আয় আয়। এভাবে টেনে হিচড়েই নাকি ওই 2 জনকে তারা ওই গেস্ট হাউসের ভেতরে নিয়ে যায়। তারা তখন দেখে ওই সময় নাকি ওই গেস্ট হাউসের সব ঘরগুলো খোলা ছিল। তাদের দোতলায় একটা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে 2 জন আরও অবাক হন, কারণ তারা দেখেন ওখানে আগে থেকেই মোবারক কাকা, এনায়েত, মৌজালি আর আকবরকে এনে রাখা হয়েছে। আকবর অচেতন হয়ে মেঝেতে, আর 3 জন ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা সবকিছু শুনতে পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না।
তখন এই দুইজন বুঝতে পারে যে তারা যাদের সাথে এসেছে তারা স্বাভাবিক কোনো মানুষ নয়। এদিকে তাদেরকে একটা ঘরে আটকে রাখা হয়েছিল। কয়েকদিন ধরে তাদের নাকি জ্যান্ত মাছ খেতে দেওয়া হতো। প্রথম দিকে তারা না খেলেও ক্ষুধার জ্বালায় একরকম বাধ্য হয়েই তাদের এই মাছ খেতে হয়েছে। অন্যদিকে মোবারক কাকার বাড়ি ফেরার দিন হয়ে গেছে আরো 4-5 দিন আগে, মানে তার বাড়ি ফেরার সময় যেরকম ছিল কবে ফিরবেন এরকমটা একটা তারিখ ছিল, 4-5 দিন আরো ওভার হয়ে গেছে। তার সাথে যারা গিয়েছে কারোরই কোনো খবর নাই। একসময় বিষয়টা মোবারক কাকার ছেলের কাছে খটকা লাগে, তাই সে তার বাবা ও সাথীদের খবর পাচ্ছে না দেখে তার মায়ের কাছে বিষয়টা বলে, আর তারা স্থানীয় থানায়ও যায় আর সত্য কথা বলে অভিযোগ করে। তার ছেলে জানতো তাদের গন্তব্য কোথায় এবং কি, তাই পুলিশদের সাথে করেই তারা তার বাবা সহ অন্য সকলকে খুঁজতে চলে আসে। পুলিশ ওই স্থানে এসে ঠিকই সেই ট্রলারটা উদ্ধার করে এবং আর তাদের অনেক খোঁজ করে। প্রায় 2 দিন ধরে খোঁজার পরও তাদের না পেয়ে তারা ভেবে নেয় তারা হয়তো বাঘের হাতে মারা গেছে বা বাঘের পেটে চলে গেছে। আর তারা ওই ঘেরের লোকদের কাছ থেকেও আগের কথা জানতে পারে। মুবারক কাকারা নাকি তাদেরকে যখন খোঁজার জন্য মানুষ এসেছে এটা দেখতে পেতেন, তখন তাদের সাথে কথা বলতে পারতেন না, কোনো রকম শব্দও করতে পারতেন না, তারা দেখতেন এটা। আর সবাই ওই গেস্ট হাউসে তালামারা দেখে ভাবেও নাই যে এটার মধ্যে তারা আছে। যাই হোক, আশা ছেড়ে দেয় মোবারক কাকার ছেলেরা, তারা চলে আসবে পরের দিন সকালে। আর রাতে এই বনের মধ্যে দিয়ে নদীপথে যাওয়াটা সহজ না, তাই তারা ওই রাত ওখানেই থাকেন। কিন্তু ওই দিন রাত্রে মোবারক কাকার ছেলে স্বপ্নে দেখেন যে কোনো একটা অবয়ব তার কাছে এসে বলে, তোর বাপ আমাদের কাছে আছে, তোর বাপ আর তার দলের সকলকে আমরা আটকে রেখেছি, সে আমাদের বিরক্ত করেছে তাই আমরা ওদের আটকে রেখেছি। আমাদেরকে বিরক্ত করার পরেও আমরা কিন্তু কিছুই বলি নাই, ওদের সাবধান করে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা আমাদের এক দল জিনের আবাসস্থল নষ্ট করতে চেয়েছে, যেখানে আমাদের একটা দল বসবাস করে। এই এক দলের জিনের আবাসস্থল নষ্ট করতে চাওয়ার কারণে ওদেরকে আটকে রেখেছি। তাদের কিন্তু আটকে রাখতে চাইনি, কিন্তু তাদের ছেড়ে দিলে তারা আবারও এমন কাজ করবে। তুই তোর বাবার খোঁজ করা ছেড়ে দে, তোরা চলে যা, এবার কিন্তু তোরাও তোর বাপের মতো আমাদেরকে জ্বালা দিচ্ছিস। এই স্বপ্ন দেখে তার ছেলের ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার সারা শরীর ঘামে একদম ভিজে গিয়েছে। সে বুঝতে পারে তাদের বাবাকে পুলিশের সহযোগিতা নিয়ে খুঁজে পাওয়া যাবে না, তাই সে পুলিশদের সাথে তার এলাকায় চলে যায়। আর ওই স্বরূপকাঠি থানা থেকে কিছুটা দূরে কাজলা নামক স্থানে একটা মাদ্রাসা রয়েছে যার নাম সারসিনা দরবার শরীফ। সম্ভবত মোবারক কাকা এরকম নামটাই বলেছিলেন, যা সঠিকভাবে আসলে মনে করতে পারেন নাই জাহিদুর রহমান পিয়াল ভাই। তো যাই হোক, ওই দরবারের যিনি হুজুর ছিলেন কাকা তার নামটাও বলতে পারেন নাই যদিও, তবে তাকে আমির সাহেব বা এরকম কিছু বলে সম্বোধন করেছেন মোবারক কাকা। ওই আমির সাহেবের কাছে গিয়ে মোবারক কাকার ছেলে এবং তার পরিবার সবকিছু খুলে বলেন আর তাকে অনুরোধ করেন যে উনি এই বিষয়টা যেন সুরাহা করেন। তার অনেক ছাত্র আছে যারা জিন ছিলেন, তা কিন্তু এলাকার সবাই জানে যে এই হুজুরের অনেক ছাত্র আছে যারা জিন। ওই আমির সাহেব হুজুর মোবারক কাকার কাজের কথা শুনে খুবই রাগ করেন আর বলেন, যেহেতু এই মুবারক মিয়ার সাথে আরও কিছু গরিব দিনমজুর রয়েছে, তাদের জন্য আমি এই বিষয়টা দেখছি, কিন্তু তোমার বাবা যে উদ্দেশ্য নিয়ে ওই জায়গায় গিয়েছে এই সমস্ত অবৈধ কাজ আমি একদমই বরদাস্ত করতে পারি না। যাই হোক, শেষমেশ আমির সাহেব হুজুর তার জিন ছাত্রদের সাহায্য নিয়ে মোবারক কাকাদের সাথে কি হয়েছে তা জানার চেষ্টা করেন। কিছুক্ষণ পর আমির সাহেব হুজুর তাদের বলেন তার জিন ছাত্র তাকে খবর দিয়েছে যে তোমার বাবা সহ সকলে ভালো আছেন আর তারা জিনদের আস্তানায় বন্দী হয়ে আছেন। তার জিনেরা খবর এনেছে যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ওই এলাকার জিনদের, তারা তাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত করেছে, নষ্ট করেছে। তোমাদের বাবা ও তার দলের জন্য ওখানকার এক জিনের অনেক প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়েছে, আর এগুলো নাকি তোমার বাবা এবং তার দলবল পানিতেও ফেলে দিয়েছে। এতে করে ওরা খুব ক্ষিপ্ত হয়েছে, তাই তারা তাদের ছাড়বে না। আর আমার জিনদের দিয়ে খবর পাঠিয়েছে যে আমি যেন এর ভিতর না আসি, কারণ তারা খারাপ উদ্দেশ্যে ওইখানে গিয়েছিল। তারা যদি ভালো উদ্দেশ্যে যেত একটা কথা ছিল, কিন্তু এরা গিয়েছে খারাপ উদ্দেশ্যে।
এরপর আমির হুজুর বলেন যে আমি 2 দিন পরে ওই গেস্ট হাউসে গিয়ে কিছু রিচুয়ালের মাধ্যমে তাদের মুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই 2 দিন আমার ছাত্ররা ওখানে গিয়ে ওই দুষ্টু জিনদের সাথে সখ্যতা করে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করবে, কারণ এইটা আসলে যুদ্ধ করে হবে না, তাদেরকে কথা বলে মন নরম করে তারপর কাজটা করতে হবে। যদি তারা তোমাদের স্বজনদের নিয়ে না আসতে পারে তাহলে আমি গিয়ে তাদের নিয়ে আসবো, তোমরা চিন্তা করো না, আল্লাহকে ডাকো, ইনশাল্লাহ এই বিপদ কেটে যাবে। 2 দিন পর আমির সাহেব হুজুর আর তার খাদেম এবং মুবারক কাকার ছেলে ওই স্থানে যান, কারণ এই 2 দিনের মধ্যে জিনেরা আসলে তাদের সাথে সখ্যতা করে ওদেরকে ছাড়িয়ে আনতে পারেন নাই। হুজুর ওখানে পৌঁছে আজান দিয়েছিলেন, শুধু ওই গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে। তাতেই নাকি ওই গেস্ট হাউসের তালা সব একা একাই ঠাস ঠাস করে খুলে যায়। আর তা শুধু মুবারক কাকা এবং তার সাথীরা, তার জিনেরাই দেখছে। মুবারক কাকা বলেন, হুজুর যখন আজান দিচ্ছিলেন তখন তারা জানালা দিয়ে হুজুরকে আর অন্য মানুষকে দেখতেন, কিন্তু তাদের এমন একটা মায়াজাল দিয়ে আটকে রাখা হয়েছিল যে তাদেরকে কেউ দেখতে পেত না। আজান দেওয়ার সাথে সাথে জিনদের ওই প্রাসাদ তছনছ হয়ে যায়, আর জিনদের সর্দার হুজুরের কাছে গিয়ে ক্ষমা চান আর তাদেরকে ফিরিয়ে দেন। কিন্তু ওই মুবারক কাকা সহ বাকি সবাই অজ্ঞান অবস্থায় ছিলেন যখন ফিরিয়ে দেওয়া হয়। আর তাদের মধ্যে যে ব্যক্তি একটু অসুস্থ ছিল সেই ব্যক্তিটা মারা গিয়েছিলেন। আর বাকি সবাইকে আল্লাহর অশেষ রহমতে হুজুর ঝাড়ফুঁকের মাধ্যমে সুস্থ করতে সক্ষম হন। তো এটাই ছিল ঘটনা। মুবারক কাকা এই পিয়াল ভাইদের এলাকার গাছের কাজের জন্য এখনো প্রায়ই আসেন। রিসেন্টলি তার কাছ থেকে উনি এই ঘটনাটি পান আর কি। আর সবচেয়ে মজার একটা বিষয় হলো, মুবারক কাকার সাথে তার যে একটা চেলা এনায়েত নাম সে ছিল, তার বাড়ি কিন্তু এই ঝালকাঠি এলাকাতেই। কিন্তু মুবারক কাকার কাছ থেকে এই ঘটনা শুনে যখন তার কাছে এই বিষয়টা পিয়াল ভাই জানতে চেয়েছিলেন, সে একদম সরাসরি বলে, আরে না না, এসব কিছুই হয় নাই, আমি তো তোমার কাছে এই সমস্ত কথা প্রথম শুনলাম আর কি। কিন্তু এই এনায়েতের মা আবার এই পিয়াল ভাইদের বাড়িতে সবসময় আসেন। তাদের বাড়ি আর পিয়াল ভাইদের বাড়ি মোটামুটি কাছাকাছি, তাই ওই এনায়েত ভাইয়ের মা মানে ওই কাকি ওনাদের বাসায় আসলে এই পিয়াল ভাই খুব ভালোভাবেই তাকে ধরেছিলেন এই বিষয়ে। তো উনি প্রথম দিকে অস্বীকার করলেও পরবর্তীতে এটি স্বীকার করেছিলেন যে হ্যাঁ এটা সত্য, তবে এগুলো স্বীকার করলে যদি আবার সমস্যা হয়, এই জন্যই মূলত ওনারা এই বিষয়টা এড়িয়ে যান, কাউকে বলেন না। তো এই কারণেই অনেক ভয়ের ঘটনাগুলো আসলে অনেকে প্রকাশ করতে চান না। তো এটাই ছিল বিষয়। আজ আপনাকে যে ঘটনাটা লিখছি সেটা আমার জীবনের এমন এক অধ্যায় যা আমি কাউকে বললে সে হয়তো হেসেই উড়িয়ে দেবে, কিন্তু আমার শরীরে থাকা সেই রাতের নখের আঁচড়ের দাগগুলো আজও আমায় বলে দেয় যে সেই রাতটা কোনো স্বপ্ন ছিল না। ঘটনাটা ছিল চৈত্র মাসের এক গুমোট রাত। আমি আমার নৌকা নিয়ে জঙ্গল থেকে মধু আর কাঠ সংগ্রহ করে ফিরছিলাম, কিন্তু ফেরার পথে জোয়ারের টানে আর ঘন কুয়াশায় আমি পথ ভুল করে এমন এক খাড়িতে ঢুকে পড়লাম যেটার নাম আমি আগে কোনো দিন শুনিনি। চারিদিকে ম্যানগ্রোভের খাসমূলগুলো যেন এক একটা কঙ্কালের আঙ্গুলের মতন জলের উপর জেগেছিল, আর নিস্তব্ধতা এতটাই ছিল যে নিজের হৃৎপিণ্ডের ধকপকানিটাও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। হঠাৎ নৌকার বাঁ পাশে জলের তলা থেকে একটা বুদবুদ ওঠার শব্দ হলো। আমি ভাবলাম হয়তো কোনো কুমির বা কামট হবে, তাই হাতে বৈঠাটা শক্ত করে ধরলাম। কিন্তু পরক্ষণেই দেখলাম জলের তলা থেকে একটা মানুষের হাত বেরিয়ে আমার নৌকার গলুইটা চেপে ধরল। হাতটা ছিল লম্বা আর তার চামড়াটা একদম সাদা হয়ে জলে ভিজে ফুলে উঠেছিল। আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম সেই হাতের আঙ্গুলের নখগুলো পচা কাঠের মতো কালো আর ধারালো। ধীরে ধীরে জল থেকে একটা মাথা বেরিয়ে এলো, যার চুলে শ্যাওলা আর কাদা মাখা, কিন্তু তার কোনো নাক বা ঠোঁট ছিল না। শুধু দুটো বিশাল গর্ত থেকে আগুনের মতন লাল আলো বেরোচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক গোঙানি শুরু করলো, যা শুনলে মনে হচ্ছিল 1000টা মানুষের কান্নার আওয়াজ একসাথে মিশে গেছে। আমি বইটা দিয়ে ওই হাতের উপর জোরে আঘাত করলাম, কিন্তু মনে হলো যেন পাথরের উপর আঘাত করছি, কারণ ওটা নড়লও না। উল্টে সেই জিনিসটা এক লাফে নৌকার ওপর উঠে এলো।
আর ওর ভারে আমার ছোট্ট নৌকাটা একপাশে প্রায় ডুবেই যাচ্ছিল। আমি নৌকার মাঝখানে থাকা তেলের লণ্ঠনটা ওর দিকে ছুঁড়ে মারলাম, আর লণ্ঠনটা ওর গায়ে লাগতেই এক বীভৎস আগুন জ্বলে উঠল। কিন্তু সেই আগুনেও পুড়ছিল না, বরং হাসছিল। সেই হাসির আওয়াজে বনের পাখিরা সব ডানা ঝাপটে উঠতে শুরু করলো। ঠিক সেই সময় বনের ভেতর থেকে আরও অনেকগুলো ওই রকম ছায়া জলের ওপর দিয়ে হেঁটে আমার নৌকার দিকে আসতে শুরু করলো। মনে হচ্ছিল তারা জলের ওপর ভাসছে, কিন্তু তাদের পায়ের চাপে জল একটুও কাঁপছিল না। আমি ভয়ে নৌকার পাটাতনের নিচে থাকা ছুরিটা বের করলাম, কিন্তু আমার হাত পা তখন একদম অসাড় হয়ে গিয়েছিল। ওই প্রথম ছায়াটা যখন আমার দিকে এগিয়ে আসছিল, তখন হঠাৎ বনের আড়াল থেকে এক বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলছে, ওকে ছেড়ে দে, ওটা আমাদের শিকার নয়। ওর গলার আওয়াজটা শোনা মাত্রই ছায়াগুলো যেখানে ছিল সেখানে স্থির হয়ে গেল, আর আমি দেখলাম বনের ভেতর থেকে এক দীর্ঘকায় মানুষ বেরিয়ে আসছে, যার গায়ে বাঘের ছালের মতন কিছু একটা জড়ানো, আর তার চোখ দুটো জোনাকির মতো জ্বলছে। তিনি যখন নৌকার কাছে এলেন, তখন সেই জলজ প্রেতগুলো জলের নিচে মিলিয়ে গেল। কিন্তু বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে এক ক্রূর হাসি হাসল আর বলল, আজ তোকে ছেড়ে দেওয়া হলো, কারণ তোর সময় এখনো আসেনি। কিন্তু মনে রাখিস, এই খাড়ির জল তোর গায়ে লেগেছে। এখন থেকে তুই যেখানেই যাবি, আমরা তোর পিছু নেব। এই কথা বলে সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, আর আমি কোনো মতে নৌকা চালিয়ে মেইন নদীর মোহনায় ফিরে এলাম। বাড়ি ফেরার পর আমার গায়ের চামড়া মাছের আঁশের মতন খসখসে হয়ে যেতে লাগলো, আর আমি রাতে ঘুমোলে শুধু জলের তলা থেকে আসা সেই গোঙানির শব্দ পেতাম। আমার স্ত্রী আমাকে অনেক কবিরাজ দেখালো, কিন্তু কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত এক তান্ত্রিক বললেন যে আমি নাকি বনদেবীর এক অভিশপ্ত দাসের পাল্লায় পড়েছিলাম, যে মানুষের রক্ত দিয়ে তার তর্পণ করে। সেই বৃদ্ধের কুয়াশায় মিলিয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু আসল বিভীষিকা শুরু হলো যখন আমি গ্রামে ফিরে এলাম। কারণ আমার নৌকার পাটাতনে লেগে থাকা সেই কালো কাদা কোনোভাবেই পরিষ্কার করা যাচ্ছিল না। যতই ধুই না কেন, পরের দিন সকালে আবার সেই কাদা ফিরে আসছিল, আর সেখান থেকে একটা পচা নোনা গন্ধ আসছিল। আমার ছোট মেয়েটা একদিন উঠোনে খেলছিল, হঠাৎ চিৎকার করে উঠল। আমি দৌড়ে গিয়ে দেখি ওর পায়ের গোড়ালিতে কার যেন 5টা আঙুলের কালো ছাপ বসে গেছে, যেন কেউ ওর পাটা টেনে ধরেছিল শক্ত করে। এই ঘটনার পর থেকে আমার ঘরে জল রাখা দায় হয়ে উঠল। বালতির জল হোক বা রান্নার হাঁড়ি, আমি যখনই জলের দিকে তাকাতাম, দেখতাম জলের ভেতরে সেই বিভৎস নাকহীন মুখটা আমার দিকে তাকিয়ে হাসছে। একদিন রাতে আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমি ভাবলাম হয়তো ঘরের চাল দিয়ে জল পড়ছে, কিন্তু চোখ খুলতেই আমি আতঙ্কে জমে গেলাম। দেখলাম আমার শোবার ঘরের মেঝেটা পুরো জলে ডুবে গেছে, আর সেই জলটা সাধারণত কলের জল নয়, সেটা একদম নোনা, আর তাতে শ্যাওলা ভাসছে। একদিন আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ দেখলাম ফ্যাকাশে হাত এসে আমার চাদর ধরে টানছিল। আমি আমার স্ত্রীকে ডাকতে চাইলাম, কিন্তু পাশে তাকিয়ে দেখলাম আমার স্ত্রী ঘুমিয়ে নেই, ওর বদলে সেই বনের ভেতরে থাকা সেই লোকটা। আমি আর পারছিলাম না। ঠিক এমন সময় আমার জানালার দিকে চোখ গেল, দেখলাম পুরো গ্রামটা অন্ধকারে ডুবে গেছে, কিন্তু আমার জানলার পাশে কয়েকশো সেই জলজ প্রেতাত্মা যেন দাঁড়িয়ে আছে। সবাই যেন সমস্বরে একই সুরে সেই গান গাইছে। হঠাৎ আমি দেখলাম আমার ঘরের দেওয়ালগুলো কাদার মতন গলতে শুরু করলো। আমি বুঝতে পারলাম এই অভিশাপ আমাকেও তাদের মতন একজন বানিয়ে দেবে। আমি আর পারিনি, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। সেই চিৎকারে আমার স্ত্রী কোথায় থেকে যেন এলো, আর সঙ্গে সঙ্গে সব কিছু উধাও হয়ে গেল। আমি তো বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী আমার নতুন জীবন দিয়েছে। আমার স্ত্রী খোঁজ করে কোনো এক দূর গ্রাম থেকে একজন ওঝাকে ডেকে আনেন। উনি এসে আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। উনি বলেছিলেন আমার উপর ভালো রকমের দৃষ্টি পড়েছে, এই বিপদ থেকে কাটাতে আমাকে একটা হাতের নখ কেটে সেই খাড়িতে দিয়ে আসতে হবে। আমি আর দেরি করিনি। আমি সেই লোকটাকে বলেছিলাম যে আমি নখ কেন, আমি একটা হাত দিতে রাজি আছি। আমি এরপরে আমার হাতের একটা নখ সেই খাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম।
সত্যি কথা বলতে তারপরে যেন একটা ম্যাজিক হলো। এরপরে আরও কোনো রকম সমস্যা আমার সঙ্গে হয়নি। সে ওঝা আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, বলেছিলেন মোটে 3টে দিন এই তাবিজটা আমার সঙ্গে রাখতে। এই 3টে দিন আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। তাবিজটা খোলানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার স্ত্রী আমাকে এক ফোঁটাও চোখের আড়াল হতে দেয়নি। আর সেই তাবিজ খোলা তো দূরের কথা। এইভাবেই আমার একটা জীবনের অধ্যায় পার হয়েছে। আমি একটা নতুন জীবন পেয়েছি আমার স্ত্রীর জন্য। আমি আমার স্ত্রীকে সবসময় মাথায় করে রাখি। যাই হোক, এই ছিল ঘটনা। ফাইজুল ইসলাম ভাইয়ের ঘটনা শুরু করবার আগে, ঘটনার আগে তার কিছু কথা আমি আগে বলতে চাচ্ছি। তিনি বলছিলেন যে তিনি একজনের সাথে দেখা করেছেন, তার নামটা পরে বলবো। তিনি বললেন একটা লোক যে এলাকায় থাকতেন তিনি ধর্মে বিশ্বাস করতেন না। তার জন্ম একটি খ্রিস্টান পরিবারে, কিন্তু খ্রিস্টান পরিবারের ধর্ম হওয়া সত্ত্বেও তিনি সবসময় কোনো ধর্মকেই রেসপেক্ট করতেন না, কোনো ধর্মকে সে পছন্দ করতেন না। কিন্তু তার একটা বিদ্বেষ ছিল ইসলামের প্রতি। ইসলামের প্রতি তার বিদ্বেষটা শুরু হয় যখন পুরো পৃথিবীতে মুসলিমদেরকে সবচেয়ে বেশি অবহেলিত করা হতো, মুসলমানদেরকে অবহেলার চোখে দেখা হতো। অনেক মুসলমানকে যখন ফোর্স করা হয়েছিল তার নিজেদের ধর্ম পালন না করবার জন্য, সেই সময়টা থেকে তিনি মুসলিমদের পছন্দ করতেন না। এটা একটা গায়েবী ঘটনা কিভাবে ঘটেছে সেটার ব্যাপারে বলছি। ফাইজুল ইসলাম ভাই এই ঘটনাটা দিয়ে আমাদেরকে ঘটনা শুরু করেছিলেন। যে ভাই তিনি বলছেন যে এই লোকটার কথা, তার বাসা ছিল একটা মসজিদের পাশে। এখন মসজিদে আজান হলে তার বাসা থেকে ডিরেক্ট শোনা যেত। যেই লোকটা এই লোকটার সাথে আসলে ফাইজুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল উমরা করতে যেয়ে সৌদি আরবে। তখন তিনি বলেছিলেন যে এরকম একটা লোক ছিল, এই লোকটা এরকম বাসা ছিল মসজিদের পাশে। তো উনি যখনই বাসার থেকে বের হতেন মসজিদে যাওয়ার সময়, মসজিদের বাইরে তিনি হয় কিছু একটা ঢিলা দিতেন, না হলে কোনো ময়লা খাবার ফেলতেন। রাস্তার উপর যদি গয়না ময়লা পড়ে থাকতো মসজিদের ভিতরে ছুঁড়ে মারতেন। এমনকি একদিন অফিস থেকে ওই লোকটা কাজের থেকে আসার পথে সাইকেল থামিয়ে মসজিদের বাইরে প্রস্রাব পর্যন্ত করেছেন, নাউজুবিল্লাহ। কারণ তার মসজিদটা পছন্দ ছিল না। যেসব লোকরা যেত তাদের স্যান্ডেলকে লাথি মেরে, মানে মাঝে বাইরে দিয়ে স্যান্ডেল রেখে যান অনেকে, সে কী করতো স্যান্ডেল দেখলেই লাথি মেরে দূরে ফেলে দিত, স্যান্ডেলগুলো ছুঁড়ে মেরে দিত, কিছু কিছু স্যান্ডেল বিনে ফেলে দিত ডাস্টবিনে। তো এইখানকার মসজিদের যাওয়ার সময় তিনি এইসব কাজগুলো করতেন রেগুলার মসজিদে। তো একদিন কোনো একটা বিকালের দিকে আসরের আজান হয়েছে, তো তিনি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এবং থুতু মারে মসজিদের দিকে থুতু ছুঁড়ে মেরে সে ক্রস করে যাচ্ছিল। মসজিদ দেখতেই পারত না। তো মসজিদের ইমাম সাহেব তখন মসজিদে প্রবেশ করছে, তখন তিনি তাকে ডাকলেন, এই ভাই এদিকে আসে, আপনি যে মসজিদের মধ্যে থুতু মারলেন অথবা কিছু ছুঁড়ে মারলেন মসজিদের দিকে, এই মসজিদকে আপনার কোনো ক্ষতি করেছে? লোকটা তখন হেসে উড়ে সেখানে ওইটাকে বলে না যে মধ্যাঙ্গুলি দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কথা বলে না হুজুরের সাথে। এরকম তিনি প্রায় সময় করতেন। একদিন তিনি যে বাসাটায় থাকতেন সেই বাসাটায় আগুন ধরে যায়। রাতের বেলা হঠাৎ করে তিনি গরম অনুভব করতে থাকেন। দেখেন যে উনি থাকতেন 3 তলায়, বাসার 2 তলায় আগুন ধরে যায়। আগুনটা ধরে ধীরে ধীরে 3 তলায় ওঠে, 3 তলাটা পুরাটা আগুনে পুড়ে যায়, 4 তলা পুরাটা আগুনে পুড়ে যায়, 5 তলা আগুন উঠতে পারে না, তার আগেই তাদেরকে রেস্কিউ করা হয়। রেস্কিউ করে তাদের সবাইকে নিচে নামানো হয়। ওই বিল্ডিংয়ে গুটি কয়েক মানুষ ছিল, পুরো মানুষ সবাই ছিল না। দুপুরবেলার ঘটনা। তাদের সবাইকে এই আগুন নেভাতে এবং সম্পূর্ণ প্রসিজিওর কমপ্লিট করতে করতে সন্ধ্যা চলে আসে।
তো তাদের সবাইকেই সেখানে থাকার একটা ব্যবস্থা করা হয়। মোটামুটি সবাই মসজিদের বাইরে মসজিদের ভেতরের একটা জায়গায় তাদেরকে দেওয়া হয় থাকার জন্য, যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রগুলো সর্ট আউট হলো। কারণ পুরো বিল্ডিং পুড়ে ছাই, কেউ এর মধ্যে 2জন মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা যায়, আর 5-7 জন হয়তো বা আহত হয়ে হসপিটালে নিয়ে যায়। কিন্তু তারা যারা উপরে উঠে গেছে তাদের খুব বেশি ধরনের ক্ষতি হয় না, কারণ তারা বের হতে পারছিল না স্মোকের কারণে। তো তারা আটকে পড়ে ছাদের উপর, ওখান থেকে তাদেরকে রেস্কিউ করা হয়। পাশাপাশি ছাদ থাকার কারণে আরেকটা বাসায় তারা মুভ করে সেখান থেকে রেস্কিউড হয়। হাসপাতাল থেকে মানে তার অবস্থা বেশি কোনো ধরনের খারাপ অবস্থা ছিল না, তাই তারা মসজিদে অবস্থান করে। তো তিনি এতটাই ভীত সন্ত্রস্ত ছিল, সব কিছু তার ভিতরে সব কিছু হারিয়ে যেহেতু গেছে, তিনি একা থাকতেন ওই বাসায়, যেহেতু হারিয়ে গেছে, একটা ফ্ল্যাটের বাসা, হারিয়ে যেহেতু গেছে সব কিছু, এমনকি কম্পিউটার, মোবাইল ফোন, আসবাবপত্র কোনো কিছু নেই, এবং বাসার মধ্যে কিছু টাকাও ছিল সেগুলো গেছে। তো তিনি মসজিদে ওই দিন রাতে অবস্থান করলেন। টেনশনে এবং এত কিছু হারিয়েছে, পুরো বিল্ডিংটা আগুন ধরাতে তার মনেও নাই, তার মাথায়ও নাই তিনি যে মসজিদে অবস্থান করছেন। মসজিদে সেদিন অবস্থান করার পরে রাতের বেলা তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা এমন ছিল যে তিনি একটা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নদীর পাশে শুধুমাত্র একটা মাত্র গাছ। নদীর পাশ দিয়ে একটা নদীর পাশ দিয়ে যে পানিটা প্রবাহিত হচ্ছে সেটা প্রচণ্ড টলটলে পানি, একদম পরিষ্কার টলটলে পানি। সেই টলটলে পানির মধ্যে থেকে একটা মানুষ উঠে আসে। মানুষটা উঠে এসে পশ্চিম দিক খুঁজতে থাকে, কাবা খুঁজতে থাকে তার স্বপ্নে। তো উনি ঘুম থেকে যখন ওঠে, আমি পরবর্তীতে বলছি, তো কাবাও খুঁজতে থাকে এবং কাবা দেখে তিনি হাতের 2 হাত কানের মধ্যে নিয়ে হালকা করে ধরে আজান দিতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তার কাবা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। ঘুম থেকে উঠেছে, মসজিদে নামাজ হচ্ছে, আজানে হচ্ছে, আল্লাহু আকবার। ওই যে তিনি স্বপ্নে শুনেছেন, চোখ খুলে দেখেন যে মসজিদে আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে, মসজিদে মানুষজন প্রবেশ করছে। তিনি তখন চিন্তা করলেন যে মসজিদে তিনি এতদিন যাবৎ এই এত আজে বাজে কাজ করেছেন মসজিদের বাইরে থেকে, সেই মসজিদই তাকে আজকে রাতে আশ্রয় দিয়েছে। যারা আশ্রয় দিয়েছে তারা সবাই মুসলিম। তিনি একজন খ্রিস্টান, তার গলার মধ্যে ক্রুসিফাইড সাইনের কিছুই ঝুলানো নাই, কিন্তু তিনি খ্রিস্টান, বংশগত খ্রিস্টান, নামে খ্রিস্টান, কিন্তু তিনি কোনো ধর্মে বিশ্বাসী না। সবচেয়ে বড় চুলকানি, যেটা যদি খারাপ ভাষায় বলি, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তার ইসলাম নিয়ে। সেই ইসলামের মুসলিমদের মসজিদে সে রাতে ঘুমাচ্ছে। তো পরে তিনি হুজুরকে ফজরের নামাজ পড়ার পর জিজ্ঞেস করলেন, কাবা কি? হুজুর বললেন, কাবা হচ্ছেন মুসলিমদের এমন একটা জায়গা যেটা বরাবর আল্লাহর আরশ অবস্থিত। আল্লাহর আরশ কি? তখন হুজুর বললেন, দেখো, এখন তো আমি তোমাকে আল্লাহর আরশ বুঝাই, তাহলে তোমাকে আসলে কিছু বোঝাতে পারবো না। আমি তোমাকে যাই বোঝাবো তাতেই তুমি হাসবা। তার থেকে ভালো তুমি কিছু জিনিসের প্রতি লক্ষ্য রেখে আগাতে থাকো, ভালো কাজ করো, যদি কোনো সমস্যা হয় মসজিদে এসো। তারপরেও তার ব্যবহারে কোনো ধরনের পরিবর্তন খুব একটা লক্ষ্য করা যায়নি। তবে যে জিনিসটা তিনি আগে করতেন, মসজিদকে বেস করে ঢিলা দিতেন, সেগুলো আর করলেন না। তখনও তার মুসলিমদের নিয়ে প্রবলেম ছিল। একদিন হঠাৎ বেলা তিনি রাতের বেলা এরকম বই পড়তে লাগলেন। বই পড়তে পড়তে একটা পর্যায়ে তার কিছু জিনিস ইন্টারেস্টিং লাগতে থাকে। হঠাৎ করেই তিনি দেখলেন যে তিনি নবীজির প্রেমে পড়ে গেছেন। নবীজি যা যা করতো তার ব্যাপারে তার খুব ভালো লাগছে। তিনি নবীজির বই পড়ছিলেন। তো নবীজির বই পড়তে পড়তে হঠাৎ করে তাকে কোরআন শরীফের দিকে সে আগাতে থাকে, যে আমি কোরআনটা দেখব, কোরআন কিরকম, আমি কোরআন দেখব, গীতা দেখব, আমি বাইবেল দেখব, আমি সব দেখব। সব কিছু দেখে তিনি আসলে বুঝতে পারছিলেন না আল্লাহ বা গড তিনি আসলে কোন জায়গায় অবস্থিত, কে আল্লাহ, তাকে কে সৃষ্টি করেছে। হুজুর বলছে যে আল্লাহর কোনো সৃষ্টি নাই, আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, হি ইজ দ্য ক্রিয়েটার, তিনি সবাইকে সৃষ্টি করেছেন।
আপনি যদি কোনো কিছু বানান, আপনি নিশ্চয়ই বানিয়ে সেটা অবজার্ভ করেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমাদের অবজার্ভ করছেন, ভালো মন্দর বুঝ আমাদেরকে দিয়েছেন, যার কারণে আমরা মানুষ ভালো মন্দ বুঝতে পারি। কুকুররা ভালো মন্দ বুঝতে পারে না দেখে তাদের কোনো শাস্তি নাই। তো আল্লাহ তাআলা হুজুর তখন সে আস্তে আস্তে জিনিসগুলো বোঝার কারণে হুজুরের কাছে যায়, হুজুরকে রেগুলারলি নক করতে থাকে। হুজুর বলে যে আপনি যেহেতু আমাকে রেগুলারলি নক করছেন, আপনি আস্তে আস্তে ইসলামের কথা শুনছেন, এটা আল্লাহ হয়তো আপনাকে কবুল করেছে, যার কারণে আপনি শুনছেন। আপনি রেগুলারলি আসেন মসজিদে, দেখেন আমরা কিভাবে নামাজ পড়ি, আমরা কিভাবে আল্লাহর আল্লাহর কাছে প্রে করি, আপনি দেখেন। তো তিনি দেখা শুরু করলো। আরেকটা কথা বলতে ভুলে গেছে, সে মাঝে মাঝে মদের বোতল ছুঁড়ে মারতো মসজিদের ক্লাসের মধ্যে। এটা ভাঙতো, তার দেখতে ভালো লাগতো। এটা কিন্তু তিনি যখন করতেন, তো একদিন হঠাৎ করে তিনি রাতের বেলা সারা রাত ঘুমাতে পারেননি। সারা রাত তিনি আল্লাহর ব্যাপারে চিন্তা করেছেন, সারা রাত তিনি কোরআন পড়েছেন, কোরআনের তর্জমা পড়েছেন। একটা পর্যায়ে তিনি রাতের বেলা না পেরে মসজিদে যান। তিনি ফজরের ওয়াক্তের সময় জানতেন না, ওদিন তো সে টেনশনের মাধ্যমে ফজরের আজান শুনেছে। তো রাত 3:30টার দিকে তিনি দেখেন মসজিদের বাইরে একজন লোক বসে আছে, দেখতে অনেকটা হুবহু ইমাম সাহেবের মতো। তিনি বললেন যে ইমাম সাহেব, আমি আপনার কাছে এসেছি। তিনি বুঝতে পারেন না এটা ইমাম সাহেব কিনা। তো কাছে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি মসজিদের কেউ? ওই লোক বলল, জি মসজিদের আমি। বলে যে আমি মসজিদের বাইরে অপেক্ষা করছি, আসলে নামাজ পড়ব বলে। বলে যে দেখেন ভাই, আমি এখন বিপদে পড়েছি, বিপদটা আমার মধ্যে বেশ কঠিনভাবে ঢুকেছে। আমি তো এরকমভাবে পছন্দ করতাম না কখনো। এই মসজিদের বাইরে আমি বহু অত্যাচার করেছি মানুষের, কেউ গেলে ভাল লাগতো না, মদ ছুঁড়ে মারতাম, থুতু মারতাম, মসজিদের বাইরে প্রস্রাব পর্যন্ত করেছি। কিন্তু এখন আমার নিজেকে অনুতপ্ত হচ্ছে, আমি আসলে জিনিসগুলো ঠিক করি নাই। একটা জায়গায় মানুষ তাদের পছন্দের আল্লাহকে বা ঘটকে তার জন্য প্রে করে, এই ঘটটার প্রতি আমি অতটা অবহেলা দেখিয়েছি। আমি ইমাম সাহেবের সাথে তো দেখা করতে চাই। উনি বললেন যে ইমাম সাহেব তো আসবেন একটু পরে, এখন তো ফজরের ওয়াক্ত, আমিও অপেক্ষা করছি। অপেক্ষা করেন, নামাজ দেখেন, নামাজ পড়ার পরে আপনি ইমাম সাহেবের সাথে কথা বলতে পারেন। তিনি দেখলেন ওই লোকটা অনেকক্ষণ যাবৎ বসে আছে। যখন গেট খোলা হলো, তিনি ভেতরে প্রবেশ করলেন। তিনি দেখলেন লোকটা তখনও, ভেতরে প্রবেশ করার পরে ভেতর থেকে উকি মেরে দেখলেন লোকটা তখনও বাইরে বসা। তিনি চুপ করে ভেতরে যে বসলেন। ফজরের ওয়াক্ত হলে নামাজ হলো। ফজরের ওয়াক্তের তিলাওয়াত অনেক বড় হয়, বেশ বড় তিলাওয়াত তিনি পরিষ্কার শুনলেন। পুরা তিলাওয়াতটা তিনি কাঁদলেন, মসজিদে বসে পুরা তিলাওয়াতে তিনি কাঁদলেন। কাঁদতে 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 একটা সময় নামাজ শেষ হলো। তিনি এভাবেই কাঁদছিলেন যে নামাজের মধ্যে বেশ সমস্যাই হচ্ছিল। লোকজন একটু পিছনে পিছনে, মানে লোকজনের মধ্যে একটা আকুতি জানার জন্য পেছনে কাঁদছে কে। তিনি চুপ করে বসে রইলেন। নামাজ শেষ হলো, মুনাজাত শেষ হলো, তিনি কাঁদছেন। ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব, আমি যদি মুসলমান হই তাহলে কিভাবে হব? উপস্থিত শুক্রবার, ফজরের ওয়াক্তের নামাজের জামাতের মানুষও বেশি, সবাই অপেক্ষা করছে। যেমনটা অপেক্ষা মানুষ জানাজার জন্য করে, অনেকে অপেক্ষা করে না জানাজা পড়ার জন্য, ঠিক তেমনি সবাই ওর শাহাদা দেখার জন্য অপেক্ষা করছে। বলে, তোমার নাম কি? আমার নাম ক্রিস এডওয়ার্ড। বলে, ক্রিস, তুমি আমার কাছে আসো, তুমি আমাকে বলো কিসে তোমাকে পাহাচ্ছে। আমি তোমাকে ফোর্স করবো না, আমি চাই না তুমি মুসলিম এখনই হয়ে যাও উইদাউট এনি একটা প্রেশারে। বলে, হুজুর, মুয়াম সাহেব বলছেন যে জনাব, আমি প্রতিদিন রাত্রেবেলা সুইসাইড অ্যাটেম্প নেই, হাতে রক কাটতে যাব, তখনই আমি এই ফজরের ওয়াক্তের আজান শুনি আপনাদের। যখন আমি গলায় ফাঁস নিতে যাব, তখন আমি ফজরের ওয়াক্তের আজান শুনি। আমি কয়েকবার এরকম করতে যেয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আর ফজরের আজান আমাকে বলছে এগুলো করো না। আমি যখন আমাদের বাসায় আগুন লাগলো, আমি কিন্তু এখানে থেকেছি। এখানে থাকার পর এবং এই ধরনের চিন্তাগুলো আমাকে প্রতিদিন দূরে সরাচ্ছিল, আমাকে আমার থেকে দূরে সরাচ্ছিল। আমি এরকম ছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম কি আমি জানবো।
নবীকে আমি জানবো, মেসেঞ্জারকে আমি জানবো। ঈসা আলাইহিসসালাম আল্লাহর মেসেঞ্জার। আর আমরা ঈসা আলাইহিসসালামকে অনেক কিছুই বলি, জিজাস বলি, জিজাস ক্রাইস্ট বলি, যাই হোক সেটা আমি যাচ্ছি না। আমি চাই মুসলমান হতে। সবাই তখন খুশি, এই লোক তো নিজের থেকে আসছে, মানে কেউ তাকে ফোর্স করে নাই, কাউকে কিছু বলে নাই। তিনি বললেন যে দেখো, মুসলিম হওয়া সহজ, তুমি মুসলিম হতে গেলে তোমাকে কোনো কিছু করতে হবে না, তোমাকে গোসল করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমার শাহাদাত নিতে 1 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম। কিন্তু তুমি এটা পারফর্ম করতে পারবা কিনা, কারণ মুসলিম একবার হয়ে গেলে সেটা পারফর্ম করাটাও জরুরি। বলে যে হুজুর আমি জানি না আমি কি করবো, এটা আমার পরের বিষয়, কিন্তু আমি মুসলিম হতে চাই। আমার খারাপ লাগছিল আপনারা সবাই নামাজ পড়ছিলেন আর আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয়। আমার কাছে মনে হচ্ছিল আমি দৌড়ায় যে দাঁড়িয়ে যাই কাতারে আপনাদের সাথে নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজ কিভাবে পড়ে আমি তো জানি না, আপনারা কি পড়ছেন আমি কিছু বুঝি না। তখন হুজুর বললেন যে ঠিক আছে, আমি আপনাকে শাহাদা পড়াচ্ছি সবার সামনে। সবার সামনে তিনি শাহাদা পড়লেন এবং দূর থেকে খেয়াল করলেন বাইরে দিয়ে যে লোকটা বাইরে বসেছিল সে লোকটা উকি মেরে চলে গেল কোথাও। তাকে সে লোকটা ছিল না, সে লোকটা নামাজ পড়েনি। তিনি তো চিন্তা করছিলেন যে লোকটা তো নামাজ পড়লো না, লোকটা কোথায় গেল। তো তিনি যখন শাহাদা পড়লেন দেখলেন যে লোকটা উকি দিয়ে একটু উপরে হাতটা তুলে চলে গেল। তো শাহাদা পড়ার সময় তিনি প্রত্যেকটা ওয়ার্ড বলছিলেন আর কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে একটা সময় মাটিতে পড়ে যান, হুজুর তাকে উপরে উঠান, কান্না করতে করতে তিনি শাহাদা পড়ে ফেলেন। শাহাদা পড়ার পর তিনি বললেন যে আমার শরীর থেকে মনে হচ্ছে কেউ 50 কেজি ওজনের একটা কাপড় সরিয়ে দিল, এখন আমি একটা পাতলা কাপড় পরে আছি। তখন হুজুর বলল যে আপনি মানুষটা ভালো, আপনার মনটা পরিষ্কার, আপনি দরজা খুলে রেখেছিলেন, যার কারণে কোরআন আপনার ভিতরে ঢুকতে পেরেছে। সবার দরজা খোলা থাকে না, কষ্ট। তা আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনি ভালো থাকেন, সবাইকে ভালোভাবে দেখেন, সবার প্রতি ভালো একটা ধারণা রাখেন, মুসলিমরা কারো ক্ষতি করে না, প্রতিদিন নামাজ পড়তে আসবেন আমাদের এখানে, আপনার যা যা দরকার তা করার জন্য আমরা আপনাকে সাহায্য করব। ইন দ্য মিন টাইম তো সে অলরেডি বাসা চেঞ্জ করে ফেলেছে। সে প্রতিদিন নামাজ পড়তে আসতো, নামাজ পড়া শিখতো, দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে 5 বছর হলো। 5 বছরের মধ্যে সে বেশ কিছু কোরআন শরীফের আয়াত মুখস্থ করেছে, প্রচুর সময় দিয়েছেন সে কোরআন শরীফের পেছনে, ইংলিশ তর্জমা করে। এখন সে উমরা করতে এসছে এবং ফাইজুল ইসলামের সাথে তার দেখা হয়েছে। এটা হচ্ছে সেই ব্যক্তি ক্রিস এডওয়ার্ড যার সাথে ফাইজুল ইসলাম ভাইয়ের দেখা হলো। তো ফাইজুল ইসলাম ভাইকে সে তিনি ঘটনা বললেন, সেই লোককে তিনি আর কখনো দেখেননি, যে লোকটা বোমা মসজিদের বাইরে বসা ছিল। এবং ফাইজুল ইসলাম ভাইকে বলেছেন যে তার নাম এখন খুব অদ্ভুত, আব্দুল কাদের। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরমান সরকার পাবনা থেকে। আরমান আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, আর আমি চলে যাব আরমানের সেই ঘটনায়। এটি আরমানের নিজের সাথে ঘটা একটি ঘটনা। তখন আরমান এসএসসি টেস্ট পরীক্ষার্থী, আর তারা তখন থাকেন গ্রামে। তো বেশ কঠিন প্রিপারেশন চলছে, পড়াশোনা চলছে, দিনে রাতে তিনি পড়ছেন। তার বাবা তাকে খুব প্রেশারের উপর রেখেছিল যে তাকে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে। এই কারণে তার বাবা তাকে নিজে নিয়ে বসতেন পড়াতে, তার চাচাও বসতেন, আর সন্ধ্যার পরে তাদের স্কুলের টিচার ছিলেন একজন, তার কাছে তিনি পড়তে যেতেন প্রাইভেট। এবং তখন আরও 2-1 জন বন্ধু ছিল যারাও একই সাথে পরীক্ষা দেবেন, তারাও পড়তেন সেই টিচারের কাছে। তো এভাবেই চলতো। তো গ্রামের সন্ধ্যার পর যেটা হয়, যে গ্রামের সন্ধ্যার পর কিন্তু খুব নীরব হয়ে যায়। আরমানদের গ্রামটা হতো 2015 সালে আরও বেশি, ওই জায়গাটা কোয়াইট ছিল। তো বেশ ধুধু প্রান্তর। তাদের বাসা থেকে সেই টিচারের বাসায় যেতে গেলে তাকে যেটা করা লাগতো, একটা রাস্তা দিয়ে সোজা চলে যেতে হতো। রাস্তার 2 পাশে ছিল একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ। তো তখন সরিষা বুনছে কৃষকরা, সরিষা বুনছে, সুতরাং ওরকম ফসলের কোনো গাছ ওরকমভাবে জন্মায় নেই, কিন্তু ক্ষেতগুলো আছে,
বিশাল প্রান্তর, বিস্তীর্ণ প্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত সেটাই দেখা যায় এবং অনেক দূরে রেখা দেখা যায় অন্যান্য রাস্তা বা ইসের। তো এই যে রাস্তা দিয়ে আরমানদের যেতে হতো সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে অনেক দূর পর্যন্ত, হাতের বাঁয়ে টার্ন নিলে এরকম লেফট এল শেপের মতো সেখান দিয়ে ঘুরে গেলে তাদের টিচারের বাসা ছিল ওইখানে। তো আরমান যেত ওইখান দিয়ে হেঁটে হেঁটে যেত এবং সে খুব মানে এনজয় করতো। এবং আসার সময় যেটা আরমান করতো যে ওই স্যারের বাসার থেকে বের হয়ে হেঁটে একটু সামনেই রাস্তার পাশে সে আইলে নেমে যেত, ওখানে জমির আইল ছিল, ওই আইল দিয়ে হেঁটে গেলে দেখা যেত ওই একটা পাশে একটা বড় দিঘি ছিল, দিঘির ওই পারে হচ্ছে স্কুল, মানে তাদের যে স্কুলের পেছনের অংশ, এবং ওই পাশ দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। যে স্কুলের পাশে গাছ ছিল, বড় বড় নারকেল গাছ, তো সে জানতো যে ওই জায়গাটা কাইন্ড অফ ভয়ের, তো এইগুলা সে কেয়ার করতো না, ওদিক দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। তার কাছে বেশ ভালো লাগতো, কারণ মানে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, তখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে গ্রামে, এরকম সময় সে চলাফেরা করতো। তো একদিনকার কথা, সাধারণত যেটা হতো যে ওর সাথে আরমানের সাথে সাধারণত দেখা যেত তখন দু একজন বন্ধু অনেক সময় ডেকে নিয়ে যেত যাওয়ার সময়। তো একদিনকার কথা, ওই দিন আরমান বাসা থেকে একটু বেরোতে দেরি হয়েছে, কারণ তার বাবা একটা কাজে পাঠাইছিল, কাজ শেষ করে সে মানে একটু দেরি করে ফেলছে। তো তার বন্ধুরা নাকি দুইজন খুঁজছিল তাকে, সে তখন বাসায় ছিল না। তো সে যখন টোটালি রেডি হলো তখন দেখলো যে বন্ধুরা শুনছে যে বাসায় এসে টাকাটাকি করে চলে গেছে। তো অগত্যা সে আর কোনো কথা না বলে রওনা দিল। তো হেঁটে যাচ্ছে সে রাস্তা ধরে, হালকা হালকা কুয়াশা পড়ছে, বেশ সুন্দর লাগতেছে তার কাছে। চাঁদের একটা আলো, এক টুকরো চাঁদ আকাশে ভেসে আছে, সে চাঁদের আলো রাস্তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এরকম। তো বেশ ভালো লাগতেছে, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এক সময় হাঁটতে হাঁটতে সে স্যারের বাসায় পৌঁছায় গেল। তো পৌঁছেই দেখলো যে স্যার ব্যস্ত, স্যার তাদের পরীক্ষা নিচ্ছে। তখন তার মনে পড়লো যে হ্যাঁ, আজকে তো স্যারের একটা পরীক্ষা নেওয়ার কথা, স্যার বলছিল পরীক্ষা নিব তোদের। তো সে একটু কাচুমাচু হয়ে গেল। স্যার বললো যে আচ্ছা তুই লেট করছিস, আয়। তো তাকে নিয়ে বসায় দিল। স্যার বললো যে এই কোয়েশ্চেন লেখ, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিল, ওরা লেখ। যাই হোক, লেখা শুরু করলো, পরীক্ষা দিল তারা সব বন্ধুরা, তারা আগেই শেষ করছে, খাতা দিল। আরমানও তারপরে খাতা দিল, দেওয়ার পর স্যার খাতাগুলো নিয়ে খাতা দেখলেন স্যার বসে বসে। তো তারা মোট 6 জন ছিলেন, 6 জনের খাতা দেখতে স্যারের বেশ খানিকক্ষণ সময় লাগছে। এই সময়ের মধ্যে আরমান দেখলো বন্ধুরা একটু রাগ তার উপরে। তো সে কথা বলার চেষ্টা করলো, স্যারের সামনে তো বলা যায় না। যাই হোক, স্যার সবাইকে মোটামুটি তার মতো একটা মার্কিং দিলেন, দিয়ে আরও অনেকক্ষণ বুঝাইলেন যে এর থেকে ভালো করতে হবে, এরকম করলে হবে না, ইত্যাদি ইত্যাদি অনেকক্ষণ বোঝায় টুঝায় তাদেরকে বললো যে তোরা চা খেয়ে যা, পিঠা বানাইছে বাসা, পিঠাও খেয়ে যা। তো দিল, স্যারের বাসার থেকে চা দিল এবং তেলের পিঠা দিল। তো পিঠাটা নাকি খুব মজা হয়েছিল, পিঠা খেয়ে খুব ভালো লাগলো। তো আরমান বলল, স্যার আমি কি 2টা নিতে পারি সাথে? স্যার বললো, আরে পারবি না কেন, অবশ্যই পারবি, নিয়ে যা। তো স্যার দেখা গেল যে বাসার থেকে এরকম একটা প্যাকেটের মধ্যে আরমানকে এরকম পিঠা 2টা দিল। তো আরমান নিয়ে তার ব্যাগের মধ্যে রাখলো, হাতের মধ্যে তেল লেগে গেছে, আর কিছু বললো না, মুছে ফেললো এই পাশে। তো সে বসে স্যার আরও তাদের কিছুক্ষণ এটা ওইটা বললো, বলার পর স্যার বিদায় দিলেন। তো সবাই বের হয়েছে, আরমান বন্ধুদের সাথে বললো কি ব্যাপার, তোরা মুড মারতেছিস কেন, এই ব্যাপার। তো বললো, আরে বেটা তোরা ডাকতে গেছি, তোরা পাইলাম না এই সেই। যাই হোক, তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে সময় কাটায়। তো দেখা গেলো যে তারা বলছে চল যাই। তো ওদের মধ্যে যারা আসছে তাদের ওর বাকি ওখান থেকে 3 জন চলে গেছে, আর এই 3 জন সোজা দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাবে। তো হাঁটতে হাঁটতে সামনে যে আরমানের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেল। আর আরমান নামলো আইলে, কারণ আরমান চিন্তা করছে যে আমি আর এখন রাস্তা দিয়ে যাবো না, শর্টকাট দিয়ে চলে যাই। তো আইলে নেমে সে হাঁটতেছে। তো দেখলো যে বেশ কুয়াশা পড়ছে ওই দিন, কুয়াশা মোটামুটি ভরে ফেলছে চারপাশ, মানে একদম প্রায় হাঁটু পর্যন্ত কুয়াশা এখানে। তো কেমন যেন একটু গা মানে শিরশির করতেছিল আরমানের কাছে, এরকম মানে দেখা যাচ্ছে না, তো মনে হচ্ছে যে ওই পাশে রাস্তাটা দেখা যাচ্ছে এবং রাস্তার নিচ পর্যন্ত কুয়াশা পুরা, এবং সে কিন্তু কুয়াশার মধ্যে আইলের মধ্যে হেঁটে যাচ্ছে। তার মনে হলো যে হঠাৎ করে পা এদিক ওদিক দিয়ে কোথায় পড়লে তো পা ভেঙেও যাবে, মস্কায় যাবে পা, তখন তো বিশাল সমস্যা। ভাবলো যে এই আইলে নামাটা ঠিক হয় নাই তার। তো তারপর একটু আন্দাজ করে করে যাচ্ছে, তার সাথে কোনো ফ্ল্যাশ লাইট কিছুই নেই। তার কিছু বই খাতা আছে ব্যাগের মধ্যে, আর ওই যে স্যারের তেলের পিঠাটা সে ঢুকাই নিছে। আবার এটাও টেনশন হচ্ছে যে ওইখান থেকে তেল চোয়ায় পড়ে যদি খাতাতে পড়ে, বইতে পড়ে, এক সমস্যা। তো যাই হোক, তারপরও হেঁটে হেঁটে যাচ্ছে সে সামনে। তো এই আইলটা ধরে, যেই আইলটা ধরে সে নামছে বন্ধুদের থেকে বিদায় নিয়ে, এই আইল দিয়ে সন্ধ্যা নামে না। সে যদি স্যারের বাসার থেকে নামে, স্যারের বাসার পাশ দিয়ে ঘেসে একটা আইল ধরে নামে। সে আইল ধরে হাঁটতে হাঁটতে এখন যে আইলটা দিয়ে সে আসতেছে সেই আইলের কাছে এসে, মানে সেই আইলটা এক জায়গায় মিশে এটার সাথে আর কি। তো সেটার কাছে এসে সেই যে মানে সেটা একটা 4 রাস্তার মতো আর কি, আইল ওদিকেও চলে গেছে, এদিকেও চলে গেছে। ওইখানে এসে সাধারণত এই বন্ধুদের বিদায় দেয়, বন্ধুরা এই আইল ধরে উঠে রাস্তায় ওই পাশ থেকে নেমে তাদের বাড়ির দিকে চলে যায়। কিন্তু আজকে আরমানের এই উল্টা হাঁটা লাগছে। আসলে বন্ধুরা রাস্তায় উঠছে দেখে সেও তাদের সাথে গল্প করতে করতে এবং তাদের ওই যে একটু মানাইতে তারা রাগ করছিল, রাস্তায় উঠে গেছিল। এখন এতটুকু
এতটুকু তার কিন্তু এক্সট্রা হাঁটা লাগতেছে। আর এখন পর্যন্ত সে তার ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছায় নাই যেখান থেকে সে বন্ধুদেরকে বিদায় দিত। তো সেখানে আসতেছে, দেখতেছে যে মানে দুই পাশে কুয়াশা জমে গেছে, সুতরাং বুঝতেও পারতেছে না ঠিক মতো, একটু কষ্টই হচ্ছে বুঝতে। আর সামনে তাকাও দেখতেছে বেশ দূরে কুয়াশা, মানে মাটির মধ্যে কুয়াশা একদম লেপ্টে আছে এরকম দেখতেছে। তো বুঝতে একটু কষ্ট হইতেছে যে সে কোথায় এসে থামবে, কারণ ওইখানে যদি ওই যে চৌরাস্তা ওইটা যদি চিনতে না পারে তাহলে কিন্তু সোজা আরেক দিকে হেঁটে চলে যাবে সে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে সে মনে মনে গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতেছে, মানে নিজেকে একটু প্রবোধ দেওয়ার জন্য, কারণ সে নার্ভাস হয়ে গেছে, একটু ভয়ও লাগতেছে। তো যাই হোক, এক পর্যায়ে এসে সে ওই জায়গায় মোটামুটি পৌঁছাইলো, বুঝতে পারছে, কারণ যেখানে সে দাঁড়াইলো তার থেকে বেশ পিছনে যে একটা বড় এরকম ক্ষেতের মতো আছে, দেখতে পাচ্ছে যে ওই ক্ষেতের পাশে গাছপালা আছে, ওইটা সে চিনতে পারছে, বুঝলো আচ্ছা এই জায়গায় আছে, এখন তাকে বাঁ দিক দিয়ে যে সোজা যেতে হবে। তো সে টার্ন নিয়ে সোজা হেঁটে যাচ্ছে, আর এখন একটু রিল্যাক্স লাগতেছে, যদিও কুয়াশা এখনো আছে, আকাশে চাঁদ এবং কুয়াশার মধ্যে চাঁদ পড়ে, চাঁদের আলো পড়ে কুয়াশাটা জলজল করতেছে, মাঝে মাঝে আবার কুয়াশা ফিনফিনে মানে সরে গিয়ে ওখানে ক্ষেত দেখা যাচ্ছে। তো যাই হোক, একটা কেমন জানি কাঁচা মাটির ঘ্রাণ, সাথে একটা ঝাঁঝালো ঘ্রাণ, এর মধ্যে সে হেঁটে যাচ্ছে। আর তার মাঝে সে মাঝে মাঝে তার এই তেলের পিঠার ঘ্রাণ পাচ্ছে, কারণ তেলের পিঠা যে ভাজছে এটা তেল ছোঁয়াছো পড়তেছিল, খুবই মজা ছিল, আর ভেতরে নারকেল ডালকেল দেওয়া, মানে অন্যরকম ঘ্রাণ, তো সেটার ঘ্রাণও তার নাকে এসে লাগতেছে। তো অনেক দূর হাঁটতে হাঁটতে তার খিদা লেগে গেল, সে মানে হেঁটে আসতেছে, আচ্ছা তার খিদা লেগে গেল, সে মনে করলো যে আমি একটু খেয়ে ফেলি পিঠা, এখন এগুলো বাসায় নিয়ে কি করবো। তো ব্যাগটার চেন নামায় সে ওই পিঠার ঠোঙাটা বের করলো, বের করে আবার খাওয়া শুরু করলো, আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে একসময় দিঘির কাছে চলে আসছে, তার বাসা থেকে বেশ দূরে না, মোটামুটি অর্ধেকের বেশি রাস্তা চলে আসছে। দিঘির কাছে আসছে, তো দেখলো যে চাঁদের আলো পড়ে সেই দিঘির পানি বেশ টলমলে লাগতেছে, এর মধ্যে যে হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে, হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। তো সে পিঠাটা খাচ্ছে, খেতে খেতে সামনে যাচ্ছে, একটা পিঠা শেষ, আর একটা পিঠা আছে, ওইটা কামড় বসেছে। বেশ খানিকটা আসার পর দেখলো যে দিঘির ওই পাশে বেশ হুল্লোড় শুনতে পাইতেছে সে, মানে মনে হচ্ছে যে মানে ছেলেবেলা যে চিৎকার করে এরকম, মানে বেশ হাউকাউ করতেছে এরকম এসে। তো সে অবাক হইলো যে কে এখানে হাউকাউ করতেছে রাতের বেলা, আর শীত শীত তো ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, মানে ভালোই বলা চলে, ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এরকম সময়। এই সময় রাতের বেলা এখানে হল্লোড় করবে কি স্কুল ঘরের কাছে, এদিক থেকে স্কুল ঘরটা দেখা যাইতেছে পুরা, মনে হচ্ছে যে একটা পুরা দৈত্যর মতো দাঁড়ায় আছে, অন্ধকার, কোনো আলো নাই, দেখলেই ভয় লাগে স্কুল ঘর ইটা দেখলে, 2 তলা বিল্ডিংটা পুরা পানির পাশে। তো সে পিঠাটা খেতে খেতে পিঠার মানে লাস্ট কামড় দিয়ে সে হাতটা এরকম মুছতে মুছতে ওই ঠোঙ্গাটাও ফেলে দিল, আর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো সে যখন নাকি ওই মানে ইসের কাছে চলে আসছে, দিঘির শেষ প্রান্তের দিকে চলে আসছে, ওই সময় দেখলো সামনের ওই যে নারকেল গাছের উপরে মনে হলো মানুষজন, মানে কতগুলো ছেলে পেলে মনে হইতেছে, দেখে অবয়ব দেখে বোঝা যাচ্ছে না উপর থেকে। ওইখান থেকে একজন চিন্তা করলো, কিরে আরমান, কি অবস্থা, তুই এতক্ষণে আসলি? তো অবাক হয়ে গেল, কিরে, এই গলা হইলো তার ফ্রেন্ডের, ওই যে বিদায় নিছে, যে 3 জন ফ্রেন্ড বিদায় নিছে, ওই 3 জন। তো বলতেছে যে মানে চিৎকার বলতে, তোরা এখানে কি করস, তোরা তো বাসায় গেছিস, তোরা এখানে? আরে না বেটা, আমরা আইসি এইখানে পুকুরে। বলে পুকুরে মানে? পুকুরে দাবাইতাম। তো বলছে এই শীতের মধ্যে কিসের পুকুরে দাপামো? আরে দেখ না, তুই তো ভীতু, পুকুরে নাইমা দেখ কি মজা, পানি গরম বেটা, উপর থেকে বন্ধুরা বলতেছে। সেখান থেকে শুনতে, এবং সেই এই যে তার যে বন্ধুরা ছিল 3 জন, 3 জনের গলা। তো তার এক ফ্রেন্ড বলতেছে, তুই তো সোসা, তুই হেনতে সারের 2টা পিঠা চাই আনলি, আমগুলি আনলে কি হইতো? হ্যাঁ বেটা, তুই এখনো পিঠা খাইতে খাইতে আইসস। তো আরমান এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছে, তার থেকে দূরত্ব হবে মানে ওই গাছগুলোর দূরত্ব প্রায় 20-30 ফুট এরকম দূরত্ব। দেখতেছে যে গাছের উপরে বন্ধুরা, এবং নারকেল গাছে বসে আছে এরকম ধরে। তো সে বলতো, তোরা গাছে উঠছিস কেন? গাছের থেকে লাভ দেবো, কিন্তু কি মাথা কি খারাপ? এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে পানিতে লাভ দেয় কেউ? আরে পানি গরম, তুই তো ভীতু, এই যে পিঠা খেয়ে আইসো সারের থেকে সুসা, তুই তো পিঠা আমগুলিকেও 2টা করে চাইতে পারতি, আমগুলিকে তো চাইলি না। তো আরমান বলতেছে, আমি যে পিঠা খাইছি এখন তো দেখলি কেমনে? কারে দেখছি না, তুই পিঠা খাইতে খাইতে আইসো সেখানে। বলে দেখলো যে একজন বন্ধু ঝপ করে লাফ দিয়ে পানিতে পড়লো, হস করে পানিতে শব্দ হইলো, আর বলে পানির থেকে চিৎকার করতেছে, হ্যাঁ মানে সে খুব মজা পেয়েছে। বাকি 2 জন বলতেছে, লাফ দে লাফ দে, পানিতে লাফ দে, পানিতে লাফ দে। তার মান কি মনে করে করে তার কাছে কেমন যেন একটা ঘোরের মতো হয়ে গেল তাদের কথা শুনে, মনে হচ্ছে যে মানে আসলেই সে ওখানে যায়, সে লাফ দেয় এরকম মনে হচ্ছে। সে হেঁটে হেঁটে একেবারে গাছের গোড়ায় চলে আসছে। এখান থেকে সে দাঁড়ায় বুঝতেছে অন্ধকার, মানে গাছের গোড়াটা বেশ অন্ধকার, আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, এবং গাছের যে পাতাগুলো নড়তেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস অনেকটা কাঁপুনি ধরায় দিচ্ছে। আরমান কিন্তু হাত ওই ঠোঙ্গায় মোছার পরও বেশ তেলতেলা তার হাত, এবং উপরে সে বুঝতে পারতেছে গাছের মধ্যে ঝুলে আছে, এবং সে বুঝতে পারছে তার বন্ধু কথা যে বলতেছে সেম কণ্ঠ।
ওই দুই বন্ধু, এবং গাছের সাথে ঝুলে আছে, বুঝতে পারতেছে গাছ জড়ায় ধরে আছে। উপর থেকে বললো, কি রে বেটা, তোরে কইলাম না লাফ দে বেটা, পানিতে লাফ দে। তো আরমান আর কোনো চিন্তা না করে, কেন জানি তার মনের মধ্যে একটা মানে অনেকটা মানে ঘোরের মতো হয়ে গেছে, মনে হচ্ছে সে হিপনোটাইজড। সে ব্যাগটা রেখে দিয়ে সে তার পায়ের যে জুতা ছিল স্নিকার সেটা খুলে ফেললো চাপ দিয়ে, আর শার্টটা খুলে রাখলো। শার্ট খোলার সাথে সাথেই তার ঠান্ডা একটা কামড় দিল শরীরে, কারণ বেশ ঠান্ডা বাতাস লাগছে। তো সে চিন্তা করতেছিল যে আরে আমি কি ঠান্ডা কি করতেছি। সাথে সাথে তার আবার বন্ধু আবার বললো, লাফ দে পানিতে লাফ দে। তার মনে হলো অনেক দূর থেকে তাকে বলতেছে কেউ, মানে তার কাছে মনে হলো অতীতের স্মৃতিতে সে চলে গেছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তারা বন্ধুরা আসলে পানিতে লাফ দিত একটা সময়, আরো যখন বয়স কম ছিল কয়েক বছর, তখন তারা বন্ধুরা এরকম এসে পানির মধ্যে লাফাইতো। তো সে ওখান থেকে কোনো কথা না শুনে ওই বন্ধুর কণ্ঠ শুনে লাফ দিল পানিতে, ঝপাস করে পড়লো পানিতে। এবং তার কাছে মনে হলো পানিটা আসলেই অনেকটা ওয়ার্ম, পানিটা ঠান্ডা না, পানিটা বেশ উষ্ণ। এবং সে পানিতে পড়ে একটা ডুব দিয়ে আবার সাঁতার দিয়ে উঠলো। ভালোই সাঁতার কাটতে পারতো আরমান। সে মোটামুটি সাঁতরে কিছু তো যে মাথা উঁচু করে আবার দেখলো যে তার উপরে গাছের উপরে বন্ধু বসা কিনা। তাকায় দেখতেছে যে তার বন্ধু, কিন্তু মানে সে তো বুঝতেছে এটা তার বন্ধু, কিন্তু বন্ধুর কোনো শরীরের অন্য কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ডার্ক একটা অবয়ব। হঠাৎ করে ওই গাছের উপর থেকে চোখ জ্বলে উঠলো, যে দুইজন ছিল মানে দুই জোড়া চোখ জ্বলে উঠলো, এবং কণ্ঠটা বেশ ভারী হয়ে গেল, বেশ বয়স্ক মানুষের মতো করে, আর মা নাইসস্টে পানিতে আজকে নিচে নিয়ে যাবো। তখনই সে দেখলো ঝপাস করে তার দুই পাশে পানিতে এসে কেউ পড়লো, বড় বড় দুটা গোলার মতো, মানে এরকম গোল কুণ্ডের মতো সে পানিতে পড়লো, আর তার পা জানিকে নিচ থেকে চেপে ধরলো। আরমান 1 সেকেন্ডে ফিল করলো তাকে এক টানে পানির নিচে নিয়ে গেছে কেউ, এবং ভস করে তার মুখের মধ্যে পানি ঢুকে যাচ্ছিল। সে দম বন্ধ করে পানির নিচে চলে। আরমান কিন্তু ভালো সাঁতারু, কিন্তু সে বুঝতে পারতেছে তার পানির নিচে নিয়ে যাচ্ছে একদম। আরমান কিছু বুঝতে পারতেছে না, দুই হাত মানে প্রাণপণ ছুটতেছে, এবং সে বুঝতে পারতেছে না। সে চোখ যখন মেলছিল তখন দেখছে পানির উপরে চাঁদের আলো বেশ খানিকটা পড়ছে, এবং পানির উপরের অংশ খানিকটা আলোকিত, আর নিচের অংশটা মানে ঘোলা, মানে ঘোলা মানে কর্দমাক্ত পানির মতো এরকম। এবং সে যাচ্ছে, তার পাশ দিয়ে কতগুলো আগাছার মতো সে দেখলে এরকম উঠতেছে উপরে, এবং কতগুলো সি উইডের মতো দেখতেছে, যেরকম মানে পানির নিচে যেরকম থাকে লতার মতো, এরকম ওইরকম কতগুলা পাশ দিয়ে এরকম উঠে যাচ্ছে উপরে। আরমান মনে করলো যে আজকে তার শেষ দিন, তার দম বন্ধ আসতেছে। সে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করলো, মনে মনে দোয়া পড়া শুরু করলো যে আমাকে বাঁচাও, আমি তো শেষ। যখন সে দোয়াটা পড়তেছে, হঠাৎ করে তার মনে হলো যে তার পায়ের যে বাঁধনটা আলগা হয়ে গেছে, মানে পায়ের বাঁধনটাকে ছেড়ে দিছে। সে মানে পানির নিচে তো দেখা যায় না, অন্ধকার, বললাম যে ঘোলা এবং অন্ধকার। আরেকটু উপরে যখন উঠে আসছে, যেখানে আলো আছে আলোকিত, ওই জায়গাটার মধ্যে সে দেখলো একটা বড় মাছ, এরকম বড় একটা মাছ এসে একটা ওই অন্ধকার যেই কুণ্ডলিটা ছিল তার পাশে একটা কুণ্ডলি, এরকম অন্ধকার একটা কুণ্ডলি অবয়ব, সেটাকে জোরে এসে ভেদ করে চলে গেল গুতা মেরে। বিশাল আকৃতির একটা মাছ, মাছটা বিশাল আকৃতির, মানে প্রায় তার সমান হবে। তো আরমান প্রাণপণে উপর ওঠার চেষ্টা করলো, হাত পা ছুঁড়ে, মানে দুই পা ছুঁড়ে দুই হাত দিয়ে কোনো মতে পানি কেটে, তার দম প্রায় শেষ, তার বুকের ভেতর ধুকধুক 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 এরকম করতেছে। সে হুশ করে একসময় পানির উপরে ভেসে উঠলো। ভেসে উঠে সে তাকায় দেখতেছে ওই গাছগুলো আছে, আশেপাশে কেউ নাই, শুনশান নীরবতা, আর এত ঠান্ডা বাতাস যে তাকে জমায় ফেলতেছে। সে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত বাড়ি খেতে খেতে সে কোনো মতে পাড়ে চলে আসলো। পাড়ে এসে হাঁচড়ে পাছড়ে উঠলো। উঠে সে তার জামাটা নিয়ে ওই ঠান্ডা মানে ভিজা শরীরে জামাটা পরে ফেললো, জুতাটাও ভিজা পায়ে পরে ফেললো, তার ব্যাগটা নিল, এবং সে কাঁপতেছে, তার ভয়ে অন্তরাত্মা কাঁপতেছে। চারিপাশে শুনশান নীরবতা। স্কুলের বিল্ডিংটার দিকে তাকায় দেখতেছে একদম নীরব হয়ে আছে বিল্ডিংটা। তো সে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ওখান থেকে দৌড় দিয়ে যাবে। এই সময় সে শব্দ পেল পুকুর পাড় থেকে কে জানি বলতেছে ভারী কণ্ঠে যে আজকে বেঁচে গেলি, তোলে যদি আরেকদিন পাই তলে নিয়ে যাবো একদম। তো আরমান দৌড়াইতে সে পাড় দিয়ে তার বাড়ির কাছে চলে আসলো এক সময়, এবং বাড়িতে ঢুকলো। তখন তার প্রায় মানে শরীরে অসাড় হয়ে গেছে, আর কোনো নাই, মানে কোনো অনুভূতি নাই, আর তার কোনো বোধও নাই। তো সে বাসার মধ্যে ঢুকে সে চিৎকার করা শুরু করলো, উঠানে ঢুকে মা বলে চিৎকার করতে থাকলো। তো একটু পরে দেখলো তার মা দৌড় দিয়ে বেরিয়েছে ওখান থেকে, বাসার থেকে। তাদের বাসার ভেতরে বাতি জ্বলে উঠছে। তার বাবাও দৌড় দিয়ে বেরিয়েছে। বের হয়ে এসে তার বাবা উঠানে চলে আসছে, তাকে ধরে। তো তার বাবা একদম মানে কেঁপে উঠলো যে কি অবস্থা। তো আরমান তখনই জ্ঞান হারাইছিল। তো জ্ঞান হারানোর পরে তাকে বাসার ভিতরে নিয়ে আসে। আরমানের হুঁশ ফিরে পড়ে। তো তখন দেখে যে তার বাবা মা তাকে মানে শুশ্রূষা করতেছে, মোটা কাপড় পেঁচানো শরীরে, তখনও তার ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো জিজ্ঞেস করে বাবা মা কি হয়েছিল, তো বলে যে এরকম ব্যাপার। তো তার বাবা মা মুখ চাওয়াচাই করে।
বলে যে কি ব্যাপার, এখন আর কি করার। তো যাই হোক, তাকে রাতের বেলা তার মা বসে থাকে তাদের বাসায় এবং তাকে মানে পাশে বসে পাহারা দিতে থাকে তার মা। তো রাতের বেলা নাকি গভীর রাতে তাদের বাসায় কি ইট মারা শুরু করে। তাদের টিনের চাল ছিল, থাম থাম করে মানে ইট এসে পড়তেছিল তাদের টিনের চালে, মনে হচ্ছিল যে এটা একদম চাল ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা। তো আরমানের বাবা নাকি মানে হাঁক দিয়ে বের হয় বাসা বের, এই কে ইট মারে কে ইট মারে, তখন নাকি আরো বেশি ইট মারা শুরু করে এবং ইটগুলো এসে নাকি তাদের যে বারান্দা, তাদের বারান্দা ছিল মানে কোমর পর্যন্ত মানে সিমেন্ট করা, দেয়াল করা এবং তার উপরে গ্রিল দেওয়া লোহার, ওই গ্রিলের মধ্যে নাকি এসে ওই যে মাটির চাকা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেতেছিল বাড়ি খেয়ে। এবং তার বাবা পরে ভয়ে ঘরে ঢুকে যায় এবং দোয়া পড়তে থাকে এবং রাতে অনেকক্ষণ ধরে ঢিল মারামারি চলে, কঠিন অবস্থা। তো যাই হোক, ভোরের দিকে যখন ফজরের আজান দেয় তখন এগুলো বন্ধ হয়ে যায়, তার কিছুক্ষণ আগেই বন্ধ হয়। তো তার বাবা তাড়াতাড়ি চিন্তা করে যে এটা তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে। ফজরের সময় তিনি চলে যান মসজিদে। তার আম্মা খুব ভয় ভয় ছিল, আরমানের আম্মা। তো বলে যে মসজিদে যে কথা বলতে হবে হুজুরের সাথে, কি অবস্থা। তো তিনি চলে যান, যে নামাজ পড়ে তিনি হুজুরের সাথে কথা বলেন এবং হুজুর ওখানকার আরেকজন সিনিয়র মাদ্রাসার আলেম আছে তাকে পাঠায় দেন বাসায়। তো তিনি আসেন, এসে আরমানকে দেখেন, দেখে বলে যে ও আসলে ওদিক দিয়ে চলাফেরা করে, তো ওখানে ওই দুষ্ট জিন থাকে ওই জায়গায়, কারণ ওই বিল্ডিংটা পুরো খালি থাকে রাতের বেলা, বিল্ডিংয়ের অনেক বদনামও আছে আশেপাশে। তো ওই পানির পাশে ওই জিনগুলা ছিল আর কি। তো ও আসতেছিল, তো হাতের মধ্যে ওই যে বলছে যে ভাজা পিঠা খাইছে, তো ওগুলা দেখে তারা হয়তো দেখছেও তাকে খাইতে। তো ওই আর কি চিন্তা করছিল যে পানির মধ্যে নিয়ে কিছু করবে। যাই হোক, ছেলের ইমান ভালো, মন থেকে ইমানে জোর দিয়ে সে চেষ্টা করছে, মানে আল্লাহকে ডাকছে, আল্লাহ ছেড়ে মানে তাকে বাঁচাইছে আল্লাহ। তো যাই হোক, ওই রাতের বেলা ওকে ওই ফলো করে সেই ঢিল ঢুল মারছে আর কি, এই ভয়টাই দেখাবে আর কিছু না। তো উনি ওই যিনি সিনিয়র ছিলেন, ছাত্র ছিলেন মাদ্রাসার আলেম, তিনি দোয়া দরুদ পড়ে দিয়ে যান ওনাদের বাসায় এবং বলে বন্ধ করে দেন। তো এগুলো করার পর মোটামুটি আরমান একটু ঠিক ছিল। তো এরপরও নাকি আরমানদের যে বাথরুম ছিল বাসার বাইরে, মানে রাতের বেলা বাইরে যাইতে হতো, তা আরমান নাকি ওই বাথরুমে যখন সে বেরোইতে যাইতো তখন নাকি দেখতো যে বাথরুমের ওখান থেকে তাকে ডাকতেছে, আয় আয় তাড়াতাড়ি আয়। তো সে তখন আর ভয়ে, মানে সে একদম শুনতো, একদম নাকি কণ্ঠে বলতেছে, ভয় আর বেরোতো না, সে তার বাবার কাছে বলতো। তো শেষ পর্যন্ত তার বাবা সহ ওখানে ওই হারিকেন নিয়ে তার বাবা যেত বাথরুমের ওই পুরো রাস্তা পর্যন্ত, তারপরে গিয়ে ওখানে থাকতো, তার বাবা পাহারা দিত। খুবই মানে একটা ভয়ের ব্যাপার ছিল ওই সময়। তো তারপরে তার বাবা মসজিদে যে আবার হুজুরের সাথে কথা বলেন এবং ওই আলেম ওনাদের পাশের গ্রাম থেকে আরেকজন বড় আলেমকে নিয়ে আসেন, এসে আরমানকে ঝেড়ে রুকাইয়া করেন করে, তখন নাকি ওই জিনগুলাকে হাজির করে। তো ওই জিনগুলো আসছিল, তো জিনগুলাকে নাকি হাজির করা হয়েছিল একটা ছাগলের উপরে। মানে এটা খুব অন্যরকম জিনিস, যেটা আরমান কখনো দেখে নাই। একটা ছাগলের উপর নাকি আনা হয়েছিল এবং এই ছাগলটা একটা নিরীহ ছাগল ছিল, সেটা যেই মানে মানে কঠিন আচরণ শুরু করে সেটা বলার মতো না। সেটা নাকি মানে মাথা দিয়ে মানে তার শিং দিয়ে গুঁতা দিয়ে ওই চকির পাশের কাঠ ভেঙে ফেলছিল, টুকরা করে ফেলছিল এবং ভয়ঙ্কর শব্দ করতেছিল ছাগলটা, চোখ টোক লাল হয়ে গেছিল অন্যরকম। তো ওখানে হুজুর মুরাকাবা করে অনেকক্ষণ মানে ই করে এবং ছাগলটা নাকি কেমন আচরণ, দড়ি যে বেঁধে রাখছিল ছিঁড়ে ফেলতে চাচ্ছিল সেরকম ভয়ঙ্কর একটা অবস্থা। এবং পারলে মনে হচ্ছিল যে আরমানের দিকে এসে মানে আরমানকে গোধা মারে এরকম। তো যাই হোক, এই অবস্থায় অনেকক্ষণ মোরাকাবা করার পরে তো তখন নাকি ওই ছাগলটাকে যখন খোলা হয়, ছাগলটা নাকি হাতের থেকে দড়ি টান দিয়ে মানে ছুটে, মানে হাতে যে ধরছিল মানে একদম ছিঁড়ে হাত ছড়ে চলে যায়, আর মানে বাবার হাত ছড়ে বের হয়ে যায় ঘর থেকে। ওই ছাগলকে নাকি আর পাওয়া যায় নাই, ওই ছাগলটা নাকি ওখান থেকে কোথায় চলে গেছে আর পাওয়া যায় নাই। তো যাই হোক, ওই তখন হুজুর বলে যে ওই ছাগলকে নিয়ে গেছে ওরা, ওই যে জিনরা ছিল ওরা নিয়ে গেছে। ওরা ওই যে আরমানকে টার্গেট করছিল এবং তারা বিরক্ত করতে আরমানকে তারা চেষ্টা করছে মানে ক্ষতি করার, করতে পারে নাই। তো বলছে যে আর আসবে না, আর কিছু করতে আসবে না ইনশাল্লাহ, তো আরমানের আর সমস্যা হবে না, তো দোয়া দরুদ পড়ে চলতে হবে ছেলেটাকে। তো আরমান নাকি তখন থেকেই মোটামুটি সিরিয়াস হয়ে যায়, সে সবসময় মানে প্র্যাকটিসিং অবস্থায় থাকে, নামাজ কালাম পড়ে এবং মানে নিজে যা যা মান আর মেনে চলার চেষ্টা করে। এবং এরপর আর তার কিছু হয় নাই। তবে আরমান রাতের বেলা গভীর রাতে আর ওরকম চলাফেরা করতো না। ওই স্যারের বাসা যখন পড়তে যেত তার বাবা নিয়ে যেত তাকে, মেন রাস্তা ধরে নিয়ে যেত তাকে। এরপর আর ও মানে তাকে একা আর যেতে দেয়নি এরকম। আর বন্ধুদেরকেও তার বাবা সাবধান করছিল যে তোমরাও চলাফেরা করো, একসাথে থাকো, এরকম আলাদা আলাদা চলাফেরা করো না গভীর রাতে। কারণ গ্রামে ওই সময় মানে এখনো মনে হয় সেরকমই, ওইরকম রাতে ওরকম রাস্তাগুলো অনেক নির্জন হয়ে যায়। আর পাশে ফসলের মাঠ থাকে, ক্ষেত থাকে, অনেক
কিছু চলাফেরা করে সেই সময়। এইটা গ্রামের মানুষের বিশ্বাস এবং আসলেই জিনিসগুলো অনেকটা এরকম। আপনারা যদি একটু কিতাবে পড়েন, সেখানে লেখা আছে এরকম ধুধু প্রান্তরের মধ্যে এই জিনরা থাকে, বা অ্যাবান্ডেন্ট জায়গায় যেখানে কেউ না থাকে, খোলামেলা জায়গায় এরকম দুষ্ট জিনরা থাকে, তারা ওখানে চলাফেরা করে। রাতের বেলা ওখান দিয়ে ওই যে ভাজা পোড়া খেয়ে চলাফেরা করাটাও এরকম ঠিক না আসলে। তো যাই হোক, এই ছিল আরমান সরকারের শেয়ার করা ঘটনা। ঠিক সেই মুহূর্তেই আমার ল্যাপটপের ডিসপ্লেটার দিকে চোখ যেতেই আমার পুরো শরীরের সমস্ত রক্ত বড় হয়ে গেল। স্ক্রিনের প্রিভিউ উইন্ডোতে স্পষ্ট দেখছিলাম যে টাইম লাইনে যে ভিডিওটা প্লে হচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ডে আমার ঠিক পিছনের ঘরের কোণার একটা চেনা অবয়ব দাঁড়িয়ে আছে। অথচ আমি যখন সরাসরি ঘাড় ঘুরিয়ে আমার বাস্তব ঘরের অন্ধকার কোণটার দিকে তাকাচ্ছি, তখন দেখছি সেখানে কেউ নেই। আর তখনই ল্যাপটপের স্ক্রিনটা হুট করে কুচকুচে কালো হয়ে গেল এবং ঘরের সব লাইট একসাথে নিভে গিয়ে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমার দুই কাঁধের ওপর এসে পড়ল দুটো হাড় কাঁপানো বরফ শীতল হাত। সে হাতের চামড়া পচা আর নখগুলো তীরের মতো আমার পিঠের মাংসে কেটে যাচ্ছিল। একটা তীব্র পচা লাশের গন্ধ আমার ফুসফুস প্রায় অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা চেরা গলায় কেউ ফিসফিসিয়ে হেসে উঠল এবং বলল যে, রানা, ভিডিওটা ঠিক, তুই তো খুব সুন্দর এডিট করেছিস রনি, কিন্তু তুই কি জানিস না, ঠিক 1 বছর আগে এই রাতেই এই চেয়ারটায় বসে হেডফোন কানে দিয়েই স্ট্রোক করে আমার লাশটা পচে গিয়েছিল। এই ঘটনা ঘটেছিল 2025 সালের ডিসেম্বর মাসের এক কনকনে শীতের রাতে। আমার নাম রনি আহমেদ। আমি সাভারের রেডিও কলোনি এলাকায় একটা ভাড়া বাসায় দোতলায় একা থাকতাম। আমি পেশায় একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটর এবং ইউটিউবার হওয়ায় প্রতিদিনই আমাকে গভীর রাত পর্যন্ত ল্যাপটপের সামনে বসে গেম প্লে আর ট্রাভেল ভিডিও এডিট করতে হতো। সেদিন ছিল একটা কুয়াশাচ্ছন্ন বৃহস্পতিবার। রাত তখন আনুমানিক 2:15 সারাদিনের ক্লান্তি আর একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় চোখ দুটো জ্বালাপোড়া করছিল। তখন পুরো এলাকা নিঝুম হয়ে গেছে। শুধু বাইরের ঘন কুয়াশার মাঝে দূর থেকে কোনো একটা কুকুরের একটানা কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমি তখন কানের বড় হেডফোনটা লাগিয়ে একটা নতুন প্রজেক্ট রেন্ডারিং এবং কালার গ্রেডিংয়ের কাজ শেষ করছিলাম। হুট করেই আমার ঘরের ভেতরের তাপমাত্রা যেন এক নিমিষেই মাইনাসে নেমে গেল। শীতের রাত হলেও ঘরের ভেতরের এই ঠান্ডা ছিল একদম অন্যরকম, ঠিক যেন মর্গের ভেতরের হিম শীতল বাতাস। একই সাথে কোনো কই থেকে জানি একটা তীব্র স্যাঁতস্যাঁতে ভেজা মাটি আর পচা মাংসের গন্ধ ছাড়তে শুরু করলো ঘরের মধ্যে। আমি একটু বিরক্তিকর হয়ে হেডফোনটা নামিয়ে রাখলাম। ভাবলাম পাশের ফ্ল্যাটের নর্দমা থেকে হয়তো গন্ধটা আসছে, কিন্তু হেডফোনটা নামানোর সঙ্গে সঙ্গেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমার মনে হচ্ছিল আমার ঠিক পিছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে এবং খুব ভারী আর ভেজা ফুসফুসের সাথে নিঃশ্বাস ফেলছে। আমি তখন ঝট করে পিছনে ফিরলাম, কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় সেখানে আমি ছাড়া আর কেউ নেই। নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো একটা না কাজ করার ফলে আমার মনের ভুল বা হ্যালুসিনেশন হচ্ছে। আমি আবারও চেয়ারে বসে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দেখলাম, কিন্তু স্ক্রিনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই আমার চোখের সামনে ভেসে উঠল সেই হাড় হিম করা দৃশ্য, যা আমি গল্পের শুরুতেই বলেছি। সরাসরি তাকালে আমি কিছুই দেখছিলাম না,
কিন্তু ল্যাপটপের স্ক্রিনের ভিডিওর ভেতরের পরিষ্কার দেখা যাচ্ছে যে আমার পিছনের সেই বীভৎস রূপ। আর সাথে সাথে ল্যাপটপ সহ ঘরের সমস্ত লাইট নেমে গিয়ে লাল একটা আবছা আভা ছড়িয়ে পড়ল। আমার কাঁধের উপর চেয়ে বসলো সেই পচা চামড়ার বরফ শীতল দুটো হাত। অন্ধকারের মধ্যে আমার কানের কাছে সেই চেরা গলাটা আবারও ফিসফিসিয়ে বলল, ঠিক 1 বছর আগে এই রাতে এই চেয়ারটায় বসে হেডফোন কানে থাকা অবস্থায় স্ট্রোক করে আমার লাশটা এখানে পচে গিয়েছিল। এমনটা শোনার পর ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার বুকটা চেপে ধরেছে। আমার দম আটকে আসছিল। ওনার লম্বা নখগুলো আমার পিঠের চামড়া ভেদ করে ভিতরে ঢুকে পড়ছিল। আমি বুঝতে পারলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার দম ফুরিয়ে যাবে এবং আমি এখানেই মারা যাব। তো শর্তমতো মৃত্যু ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে জোরে জোরে গলায় আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আল্লাহ তাআলার এই পবিত্র বাণী শেষ করার সঙ্গে সঙ্গেই পিছন থেকে সেই বরফ শীতল হাতের ধরাটা, সেই বাঁধনটা এক ঝটকায় আলগা হয়ে গেল। একটা তীক্ষ্ণ অমানসিক কান ফাটানো চিৎকারের পুরো ঘরের জানালার কাজগুলো কেঁপে উঠল। আর 1 সেকেন্ডের মধ্যে ঘরের লাইট আর ল্যাপটপ আবারও স্বাভাবিক হয়ে চলে উঠল এবং আমিও ছিটকে পড়লাম মেঝেতে। তাকিয়ে দেখলাম ল্যাপটপের এডিটিং সফটওয়্যারটা ক্র্যাশ করেছে আর স্ক্রিনের উপর কুচকুচে কালো রক্তের মতো কিছু একটা চুইং কিবোর্ডের উপর পড়ছে। আমি আর এক মতো না দাঁড়িয়ে থেকে ওভাবে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসি এবং আমি সকাল না হওয়া অবধি মেইন গেটের সামনে দারোয়ানের রুমে এসে বসে বসে কাঁপছিলাম। যখন এভাবে রাতটি কেটে গেল, পরদিন সকাল যখন আমি ল্যান্ডলর্ড খালেক সাহেবের ওনাকে এই ঘটনা খুলে বলি এবং বাসা ছেড়ে দেওয়ার কথা বলি, তখন তিনি ভয়ে ফ্যাকাশা হয়ে যান। তিনি আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, রনি, তুমি হয়তো জানো না, তোমার এই ফ্ল্যাটে তোমার আগে আরেকজন তরুণ ফ্রিল্যান্সার থাকতো। ঠিক 1 বছর আগে এই ডিসেম্বরের এক বৃহস্পতিবার রাতে সে হেডফোন কানে দিয়ে কাজ করার সময় স্ট্রোক করে মারা যায়। যেহেতু সে একাই থাকতো বলে 3 দিন পর ওনার ঘর থেকে পচা গন্ধ বের হলে আমরা দরজা ভেঙে লাশ উদ্ধার করি। আজ ওনার মৃত্যুর ঠিক 1 বছর হয়ে গেছে। তো আজকে 1 বছর হয়ে গেছে ওই বাসা ছেড়ে দিয়েছি আমি এবং রাতে একা একা কাজ করাও বন্ধ করে দিয়েছি। কিন্তু আজও গভীর রাতে যখন আমি ল্যাপটপে কাজ করি আর স্ক্রিনে নিজের আবছা প্রতিচ্ছবি দেখি, আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝি স্ক্রিনের ভেতরের অন্ধকার থেকে কালো কোনো হাত দুটো আবারও আমার গলার দিকে এগিয়ে আসবে এবং এবার আমাকে সাথে করে নিয়ে যেয়েই ছাড়বে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।